আজকে হচ্ছে আমরা মূলত যেগুলো কাভার করব, আমরা তো গত ক্লাসে হচ্ছে ভাই আপনাদের বেসিক্যালি জনপদটা নিয়ে পড়িয়েছিল। হ্যাঁ, তো এই জনপদের পর থেকে যে পোর্শন গুলো আমরা মুঘল আমলের আগ পর্যন্ত আজকে আজকে বেসিক্যালি পড়বো। আমাদের আজকের আলোচ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে আমরা উপমহাদেশ বা বাংলায় যে ভ্রমণকারী পরিব্রাজক, হ্যাঁ, আমাদের এখন হচ্ছে আমরা যে ট্রাভেল ব্লগ দেখতে পাই, তখনকার দিনে যে ট্রাভেল ব্লগার যাদের, ওদের সম্বন্ধে হচ্ছে আমরা জানবো আজকে। আমরা প্রাচীন কলার, শিল্পকলা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটা সম্বন্ধে জানবো। আর ভারতীয় উপমহাদেশে যে মুসলমানদের আগমন হয়েছিল এবং সুলতানি আমল, এই পোর্শন গুলো হচ্ছে আমরা কাভার করব। এবং আজকের ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে করবেন এই কারণে, কারণ ক্লাস শেষে আপনাদের উপস্থিতির উপর বেসিস করে আমরা একটা হয়তো কাহুট প্লে করব, এবং কাহুটে যারা অংশগ্রহণ করবেন বা টপ যারা 10 থাকবেন তারা আকর্ষণীয় পুরস্কার পাবেন। হ্যাঁ, সো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যে আমাদের প্রথমে পরিব্রাজক যারা ছিল, যে আমরা ইতিহাসের তখন কি হয়েছিল না হয়েছিল, যাদের কারণে আমরা এখন জানতে পারছি, যে ব্লগাররা না থাকলে আসলে হচ্ছে আমরা জানতে পারতাম না। আমরা এখন যেমন ইউটিউবে বিভিন্ন দেশের ট্রাভেল ব্লগ দেখি, তেমনি হচ্ছে তখনকার এই পরিব্রাজকরা তারা ভ্রমণ করে যদি হচ্ছে আমাদের গ্রন্থ উপহার না দিতে পারতো, তাহলে হচ্ছে আমরা আসলে এটা সম্বন্ধে জানাটা আমাদের সম্ভব হতো না। হ্যাঁ, তাহলে আমরা আমাদের বাংলায় যে বা উপমহাদেশে যে পরিব্রাজক যারা এসেছিল তাদের সম্বন্ধে প্রথমে জানা শুরু করি। আমাদের প্রথম হচ্ছে যিনি ভারতবর্ষে এসেছিল তার নাম হচ্ছে ম্যাগাস্থিনিস, গ্রিকদূত ম্যাগাস্থিনিস। উনি এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে, এবং উনার একটা গ্রন্থের নাম ছিল ইন্ডিকা, এই ভ্রমণ কাহিনী নিয়ে। উনি বাই প্রফেশন একজন ভূগোলবিদ ছিলেন, তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার, উনি কিন্তু বাংলায় আসেননি। হ্যাঁ, উনি ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, বাট বাংলাটা হচ্ছে উনি কাভার করেননি। আমরা পরবর্তী দেখতে পাবো যে বাংলায় হচ্ছে পরে আরেকজন পর্যটক প্রথম আসেন। হ্যাঁ, তাহলে আমরা ম্যাগাস্থিনিস সম্বন্ধে যদি জানি, উনি হচ্ছে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। ওনার গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। উনি ভূগোলবিদ ছিলেন, তবে উনি বাংলায় আসেননি। এরপর হচ্ছে আমরা নেক্সট যাকে পাবো, তিনি হচ্ছে আমাদের একজন চাইনিজ পরিব্রাজক ফাহিয়েন। উনি এসেছিল গুপ্ত বংশের শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। হ্যাঁ, তাহলে প্রথমটা আমরা দেখেছিলাম কি, যে ম্যাগাস্থিনিস উনি এসেছেন আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসলেন ফাহিয়েন। এবং উনার ইম্পর্টেন্স এখানেই যে উনি বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক ছিলেন। তাহলে পরীক্ষায় যদি আসে যে বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক কে ছিলেন, সেটা হচ্ছে ফাহিয়েন। আর উনার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ফোকুওকিং। এরপর হচ্ছে আমরা আরেকজন চাইনিজ পরিব্রাজকের কাছে আসব। উনার নাম হচ্ছে হিউয়েন সাং। তাহলে হিউয়েন, হ দিয়ে মনে রাখবেন হর্ষবর্ধন। তাহলে উনি কার সময় এসেছিলেন? হর্ষবর্ধনের শাসনকালে আসছেন। উনি শুধুমাত্র যে এখানে এসে ক্ষান্ত হয়েছে তা নন, উনি কিন্তু আপনার এখানে এসে আমাদের তৎকালীন যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল তার অধ্যাপক শিলভদ্রের নিকট দীক্ষা গ্রহণ করেন, এবং উনি এখানে কিন্তু বেশ কিছু সময় ধরে অধ্যয়ন করেন। আবার উনি হচ্ছে এই সপ্তম শতক এই টাইমটাতে মূলত সমতটে আসেন। এখন দেখি আপনারা যারা ক্লাস করেছেন আপনারা বলে ফেলেন সমতট জনপদের মধ্যে কোন কোন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। তো এটা দ্রুত আনসার করে ফেলেন, দেখি মনে আছে কিনা আপনাদের। ইয়েস, এটা হচ্ছে আমাদের তাহলে সমতট মানেই হচ্ছে আমাদের নোয়াকু, নোয়াকু রিজিয়ন, নোয়াখালী আর হচ্ছে কুমিল্লা। গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তিনজনকে অলরেডি দেখে ফেললাম। আমার ম্যাগাস্থিনিস আসলো চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে, যিনি রচনা করেছেন ইন্ডিকা। ফাহিয়েন আসলো আমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে, যিনি বাংলায় প্রথম ট্যুর দেন। আর এরপর আসলো হচ্ছে হিউয়েন সাং, এসেছিলেন হর্ষবর্ধনের সময়। উনি সপ্তম শতকে আবার সমতটে এসেছিলেন, অর্থাৎ নোয়াখালী কুমিল্লা এই জোনগুলো কভার করেছেন। ওকে, এরপর হচ্ছে আমরা একজন প্রখ্যাত ব্যক্তির কাছে চলে আসবো। ওনার নাম হচ্ছে ইবনে বতুতা। উনি ছিলেন মরক্কোর অধিবাসী এবং একজন প্রখ্যাত পর্যটক, পরিব্রাজক। উনি বাংলায় আসেন 1346 সালে। সালটি ইম্পর্টেন্ট, ফখরুদ্দিন মোবারক শাহের শাসন আমলে। ফখরুদ্দিন মোবারক শাহ তখন হচ্ছে বাংলার মসনদে বসেছেন। এই সময় উনি কোথায় আসেন? সোনারগাঁয়ে আসেন। আমরা যে সোনারগাঁ, পানামনগর, এগুলো আপনারা যারা সোনারগাঁয়ে ঘুরতে গেছেন এগুলো দেখবেন। তাহলে ওই যে সোনারগাঁও রিজিয়ন, যেটা ওই সময় আমাদের আসলে বাংলার একটা অত্যন্ত সমৃদ্ধশালী অঞ্চল ছিল, সমৃদ্ধি ছিল,
ওখানে উনি প্রথম আসেন এবং এই সময় ওনার দিল্লির যিনি সম্রাট ছিলেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুঘলকের আমলে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে ইবনে বতুতা যখন বাংলায় আসেন তখন বাংলার শাসনভারে কে ছিলেন? ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। আর যদি বলেন যে দিল্লির শাসনে কে ছিলেন, তাহলে মোহাম্মদ বিন তুঘলক। কত সালে আসেন? 1346 সালে আসেন। উনি কোথাকার অধিবাসী? উনি হচ্ছে মরক্কোর অধিবাসী। তাহলে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। বাংলার এই যে ধন সম্পদ উনি দেখেছেন এবং উনি আরেকটা জিনিস খেয়াল করলেন যে এখানে তো প্রচুর আপনার দুর্যোগ প্রবণ একটা এলাকা, তখন হচ্ছে উনি মরক্কোর মানুষজন, শুষ্ক এলাকার মানুষজন, উনি এত ঝড় বাদল দেখেননি। উনি আমাদের এখানে আসলে তার যে জলবায়ুটা তার জন্য হচ্ছে সুইটেবল ছিল না। তো উনি দেখলেন যে একদিকে হচ্ছে প্রতিকূল জলবায়ু, আবার এদিকে চারিদিকে এত ধন সম্পদ। উনি হচ্ছে বাংলার নাম দিয়েছিলেন দোজকিপুর নিয়ামত, বা কোথাও বলে দোজকিপুর আখ নিয়ামত, যার বাংলা অর্থ হচ্ছে ধন সম্পদে পূর্ণ দোজক। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে বাংলাকে দোজকিপুর আক নিয়ামত বা নিয়ামত কে বলেছিলেন? বলেছিলেন কে? ইবনে বতুতা। উনি বাংলায় যেখানে প্রথম ভ্রমণ দিয়েছিলেন এটা হচ্ছে কি সাতকাউ বা চাটগাঁওয়ে, হ্যাঁ, চট্টগ্রাম, বর্তমানের যে চট্টগ্রাম, এই চট্টগ্রামে কিন্তু উনি প্রথম ট্যুর দেন। আর উনার একটা বিখ্যাত গ্রন্থ, এই যে উনি ভ্রমণ করেছেন এটা নিয়ে তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল রেহলা, এবং এই গ্রন্থটা মূলত সংকলক ছিলেন হচ্ছে ইবনে জুজাই নামে একজন ব্যক্তি। এটা হচ্ছে উনি রেহলা নামে হচ্ছে সংকলন করেন। তাহলে গ্রন্থটার মূল রচয়িতা যদিও হচ্ছে আপনার আমাদের ইবনে বতুতা, বাট উনার থেকে ইভেন্টটা শুনে যিনি সংকলন করেছেন, লিপিবদ্ধ করেছেন, উনি হচ্ছে আমাদের ইবনে জুজাই সাহেব। হ্যাঁ, তাহলে এটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ বাবু, ওয়ালাইকুম সালাম। এরপর হচ্ছে আমরা আরেক চাইনিজের কাছে চলে আসি, ওনার নাম হচ্ছে মা হুয়ান। হ্যাঁ, উনি এসেছিলেন গিয়াসুদ্দিন আজম শাহের আমলে, উপমহাদেশে আসেন 1406 সালে, এবং তার একজন সহযোগী ছিল, তার নাম হচ্ছে গংজ্যান। তাহলে আমরা দেখতে পেলাম কি অনেক চাইনিজ পরিব্রাজক, আমাদের হিউয়েন সাং, আমরা ফাহিয়েনকে দেখলাম, মা হুয়ানকে দেখলাম। হ্যাঁ, তাহলে উনারা বোঝা গেল কি যে চাইনিজ মানুষজন তাহলে ভালোই মানে ট্যুর ট্যুর করতো আর কি ওই সময়, এটা বোঝা গেছে। এরপর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট যার সম্বন্ধে হচ্ছে আমরা জানবো, উনি হচ্ছে আমাদের নিকোল দা কন্টি, কন্টি সাহেব। হ্যাঁ, ইতালিয়ান, ইতালিয়ান নাগরিক, ভেনিসের। উনি বেসিক্যালি হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে বাংলায় আসেন এবং উনি গঙ্গা নদী হয়ে বাংলায় ঢুকেছিলেন। এবং বলা হয় যে গঙ্গা ওই সময় ক্রস করার পর উনি হচ্ছে প্রথম যে নগরীতে ওঠেন, ওই নগরীকে উনি বলেন হচ্ছে সেরনোভা, যে সমৃদ্ধশালী নগরী। সেরনোভাকে হচ্ছে অনেকে সোনারগাঁও নামে চিন্তা করেন, যে এটা হচ্ছে সোনারগাঁওয়ের কথা উনি বলেছিলেন, যে বর্ণনা দেখে এটা বোঝানো হয়, বোঝা গেছে। আরেকটা অঞ্চলকে উনি নামকরণ করেছিলেন, উনি বলেছিলেন যে আমি বুফেতানিয়ায় গেছি, বুফেতানিয়া, বাট চট্টগ্রাম থেকে মানে বর্ণনা শুনে শনাক্ত করা যায় যে এটা ছিল চট্টগ্রাম। তাহলে উনি সোনারগাঁওকে বলেছেন সেরনোভা, আর চট্টগ্রামকে বলেছেন বুফেতানিয়া। হ্যাঁ, এটা হচ্ছে নিকোল দা কন্টি। তাহলে আমরা বেশ কয়েকজন পরিব্রাজক পড়ে ফেললাম। এখন একটা কুইক রিক্যাপ করে আসি, তবে রিক্যাপটা হবে ছোট্ট একটা স্লাইডের মাধ্যমে, একসাথে এখানে করা আপনাদের পড়ার সুবিধার্থে, যাতে কুইক একটা রিভিশন দিতে পারেন। হ্যাঁ, তো প্রাচীন বাংলা বা ভারতে আমরা আগমনকার যে পর্যটক দেখলাম, তাহলে প্রথম দেখলাম হচ্ছে আমার মেগাস্তিনি সাহেব, যিনি পেশায় ছিলেন একজন ভূগোলবিদ। কোথাকার নাগরিক? গ্রিস দেশীয় নাগরিক। কার সময় আসেন? খুব ইম্পর্টেন্ট, চন্দ্রগুপ্ত মৌর্য। ওনার গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা, উনি আসেন 302 অব্দে। বাংলায় ভ্রমণকারী যিনি প্রথম পর্যটক ছিলেন তিনি ছিলেন ফাহিয়েন, চাইনিজ। কার সময় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসেন। আর তার স্পেশাল গ্রন্থের নাম কি? ফো কুও কিং। উনি এসেছিলেন 380 থেকে 414 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে আমাদের হিউয়েন সাং মহাশয় আসেন হর্ষবর্ধনের সময়, যার গ্রন্থের নাম ছিল সিদ্ধি, আর উনি আসেন 630 থেকে 644 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখতে পাই আমাদের ইবনে বতুতা সাহেব মরক্কের, উনি এসেছিলেন বাংলায় ফখরুদ্দিন মোবারক শাহের আমলে, সোনারগাঁওতে আসেন। আর ভারতে আসেন হচ্ছে মোহাম্মদ বিন তুঘলকের আমলে, অর্থাৎ ভারত বলতে দিল্লির মসনদে তখন উনি ছিলেন। আর উনার যে বিখ্যাত গ্রন্থ কিতাবুল রেহালা, যেটা সফরনামা, যার বাংলা, এটা উনি হচ্ছে রচনা করেছেন, এবং উনি বাংলায় প্রবেশ করেছেন 1346 সালে, আর ভারতে আসেন 1333। তাহলে ভারতের আশপাশ ঘুরে টুরে উনি আর 13 বছর পর আসলে আমাদের বাংলায় প্রথম হচ্ছে প্রবেশ করেন। এখন দেখি আপনারা মনে আছে কিনা দেখি, কিতাবুল রেহালা এটা কে রচনা করেছেন, গ্রন্থ সংকলক কে ছিলেন, নামটা খেয়াল করেছেন আপনারা? দেখি ঝটফট বলে ফেলেন কমেন্টে, মনে আছে কিনা দেখি, কে ছিলেন? ইয়েস, আমাদের ইবনে জুজাই সাহেব ছিলেন। এটা সংকলন করেছেন ইবনে জুজাই। ধন্যবাদ, আপনারা মনোযোগ ধরে রেখেছেন।
মানে আমার থিম কিন্তু একটাই, যে ক্লাসের পড়া কিন্তু ক্লাসে শেষ হয়ে যাবে, আমরা বারবার রিক্যাপ করে মনে রাখবো। এরপর হচ্ছে কি আমরা দেখতে পেলাম যে মাহুয়ান এবং তার সহযোগী গংজেন আমাদের এখানে আসেন, এবং উনি চাইনিজ নাগরিক ছিলেন, গিয়াসুদ্দিন আজম শাহের আমলে উনি এসেছিলেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপর আর অনেকে এসেছেন, আমরা দেখলাম কি নিকোল দা কন্টি, উনি এসেছিলেন ইতালি থেকে 1420 থেকে 1444 এই টাইম লাইনটার মধ্যে, যিনি এসে সোনারগাঁওকে বলেছেন সেরোনোভা, আর বুফেতা নিয়ে বলেছিলেন চট্টগ্রামকে। হ্যাঁ, তাহলে এই যে চার্টটা, এটা আমরা একটু ভালো করে মনে রাখবো, বিভিন্নভাবে আসলে এখান থেকে প্রশ্ন আসতে পারে। মূলত কোন কার সময় কি এসেছিল এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর গ্রন্থের মধ্যে আপনি মেগাস্তিনিসেরটা মনে রাখবেন, বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক কে ছিলেন এটা মনে রাখবেন, ইবনে বতুতার অংশগুলো মনে রাখবেন। হ্যাঁ, আশা করি এই জোনগুলো থেকে প্রশ্ন আসলে এভাবে আসবে। হ্যাঁ, এছাড়া আমাদের প্রশ্ন ব্যাংক তো আছে, ওখানে আরো বিভিন্নভাবে প্রশ্ন পাবেন। আচ্ছা, এখন দেখি বলে ফেলেন যে কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন। এবিসিডি এভাবে আনসার দেন। হ্যাঁ, বা 1 2 3 4 আনসার দিতে পারেন। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে ইবনে বতুতা, ইবনে বতুতা সাহেব। আচ্ছা, সাল পড়তে হবে কিনা, সাল হচ্ছে গিয়ে খুব একটা সবগুলোর জন্য গুরুত্বপূর্ণ না। যেমন ওই ইবনে বতুতাটা আপনি মনে রাখেন, ম্যাগাস্তিনিসেরটা মনে রাখেন। হ্যাঁ, এভাবে মনে রাখবেন যেগুলো এর মধ্যে আছে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইবনে বতুতা। গুড, ধন্যবাদ সবাইকে। এবার আসি সেকেন্ড ওয়ান, মেগাস্থিনিস কার রাজ্যসভার গ্রিক দূত ছিলেন? ইয়েস, উনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের। আচ্ছা, এটা পড়ছিও আমরা পরিব্রাজক, পরিব্রাজকদের নিয়ে পড়ছি এখন। হ্যাঁ, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, আর বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে ছিলেন? বাংলায় প্রথম এন্ট্রি নিয়েছেন কে? প্রথম নিয়েছেন আমাদের ফাহিয়ান সাহেব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা, একটু চট করে বলে ফেলেন তো, ফাহিয়ান কার আমলে আসছিলেন? কার আমলে? ফাহিয়ান কার আমলে আসছেন? এই যে একজন অশোক বলে ফেললেন, না অশোক না, অশোক না, অশোক না, এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে উনি এসছেন। হ্যাঁ, তাহলে খুব খেয়াল করে কার সময় এসছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তাহলে আমরা পরিব্রাজক সম্বন্ধে মোটামুটি কিন্তু জেনে ফেললাম। এবার আমরা চলেন, আচ্ছা ও আরেকটা প্রশ্ন রয়ে গেছে, বলে ফেলেন বলে ফেলেন, ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন? কত সালে? এবিসিডি। হ্যাঁ, সাল খুব খেয়াল কইরা, হ্যাঁ, 11 12 13 14 এভাবে কিন্তু পরীক্ষায় থাকবে, একদম কাছাকাছি অপশন, ভুল করা যাবে না। তাহলে এটা হচ্ছে 1346 সালে। ঠিক আছে, ওকে। এবার চলেন আমরা প্রাচীন বাংলার কিছু শিল্পকলা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে দেখে আসি। এখন এতক্ষণ তো পরিব্রাজকরা ট্যুরে বের হয়েছে, এখন আমরা বিভিন্ন জায়গায় একটু ট্যুরে বের হব। চলেন প্রথমে আমরা একটা জায়গা থেকে ঘুরে আসি যেখানে প্রচুর পরিমাণে দই পাওয়া যায়। দেখি বলেন আমরা কোন প্রত্নতাত্ত্বিক জায়গায় যেতে পারি? এনি গেস? গেস? আমরা যাচ্ছি দইয়ের দেশ বগুড়াতে। বগুড়ার প্রথম আমরা যেখানে ঘুরে আসব, এটা সেই আমাদের বিখ্যাত মহস্থানগড়। তাহলে এই মহস্থানগড় তখনকার আসলে হচ্ছে একটা সমৃদ্ধশালী এলাকা, নগরী ছিল, যার পুরো নাম ছিল পুন্ড্রনগর। পুন্ড্রনগর। তাহলে পরীক্ষা আসতে পারে যে পুন্ড্রনগর কার পূর্ব নাম ছিল, উত্তর হবে মহস্থানগড়। এই যে পুন্ড্র, পুন্ড্র শব্দের অর্থ হচ্ছে ইক্ষু। এখানে হয়তো বেশি আখ চাষ হতো, এই হিসাব থেকে পুন্ড্রনগর নামটা এসছে। এটার অবস্থান কোথায়? এটা বগুড়া থেকে 8 মাইল উত্তরে, মেইন বগুড়া টাউন থেকে 8 মাইল উত্তরে, করতোয়া নদীর তীরে। করতোয়া নদীর তীরে এখানে এটার অবস্থান। এখানে মৌর্য এবং গুপ্ত বংশ, মৌর্য গুপ্ত বংশের বিভিন্ন পুরাকীর্তি পাওয়া গেছে। পুরাকীর্তিরা কি? যে উনাদের বিভিন্ন স্থাপনা, ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, এগুলো হচ্ছে আমরা খনন করে এগুলো পেয়েছি। এটার আবিষ্কারক ছিল হচ্ছে, স্লাইড কি দেখা যাচ্ছে না? মিটবাসী, আমার তো ওপেন আছে। আয়েশা সিদ্দিক আপু, স্লাইড দেখা যাচ্ছে না বলছেন, না দেখা তো যাচ্ছে, যাচ্ছে। হ্যাঁ, আপনার তাহলে হয়তো নেটওয়ার্কে ডিস্টার্ব করছে, একটু আবার জয়েন করেন লিভ নিয়ে। ফাইন। আচ্ছা,
তাহলে এটার আবিষ্কারক ছিল হচ্ছে কানিংহাম নামে এক ভদ্রলোক, উনি আবিষ্কার করেছেন 1879 সালে। কানিংহাম নামটা আমরা মনে রাখবো। এখানে কিছু বিখ্যাত আবার স্থান আছে মহস্থানগড়ে: ভাসু বিহার, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা, বেহুলার বাসর ঘর, পরশুরামের ভিটা, শাহ সুলতান বলখির মাজার। হ্যাঁ, বিভিন্ন জোন আছে। তাহলে এখানে দেখেন একটা কমন জিনিস কিন্তু ভিটা। তাহলে ম্যাক্সিমাম ভিটাই কিন্তু হচ্ছে আমার মহস্থানগড় অর্থাৎ বগুড়াতে। ঠিক আছে, ভিটামাটি ওখানে বেশি, তবে দুই একটা ভিটা আছে, এগুলো আলাদা, এগুলো হচ্ছে আমরা জানবো সামনে। তাহলে এই বিখ্যাত স্থানগুলো আমাদের মনে রাখতে হবে: ভাসু বিহার, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা, বেহুলার বাসর ঘর, পরশুরামের ভিটা আর শাহ সুলতান বলখির মাজার। এক্সামে আসবে শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত, এটা উত্তর কি হবে? মহস্থানগড় হবে। তাহলে এই যে মহস্থানগড়, এখানে হচ্ছে আমরা বিভিন্ন একটা শিলালিপি পেয়েছি যেটার নাম হচ্ছে মহস্তারগণ শিলালিপি, ওটার নামেই। এটা ভারতের অন্যতম প্রাচীন শিলালিপি। আনুমানিক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোকের সময় এই মহস্তানগড় শিলালিপিটা তৈরি হয়। এখানে ব্রাহ্মী লিপির ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা ব্রাহ্মী লিপির একটা ইউজ দেখতে পাই এই লিপিটার মধ্যে। এটা হচ্ছে ভারতের অন্যতম প্রাচীন শিলালিপি। তাহলে এটা কোথায় পাওয়া গেছে? এটা মহস্তানগড়ে পাওয়া গেছে। এরপর এখানে হচ্ছে আপনার শাহ সুলতান বলখির মাজার অবস্থিত, এবং বলা হয় যেটা যে এই মহাপুরুষ হচ্ছে গিয়ে সুদূর বল্লভ দেশ থেকে, আরাবিক একটা দেশ, ওখান থেকে এসেছিল ইসলাম ধর্ম প্রচার করার জন্য মাছের পিঠে চড়ে। হ্যাঁ, এটা এক জনশ্রুতি আছে, এবং এই কারণে হচ্ছে উনার কে বলা হয় শাহ সুলতান বলখি মাহিসওয়ার, মাছের পিঠে চড়ে এসছেন বলে মাহিসওয়ার নামে উনাকে ডাকা হয়। তাহলে এটা আমাদের মহাস্থানগড়ে আছে। আমরা এখানে দেখেছি কি খোদার পাথর ভিটা। এই যে দেখেন এখানে পাথর, এখানের মধ্যে নাকি মানে মানত করে দুধ টুধ ঢালে বিসিএস পাসটাস হয়ে যায়। তো আপনারা ওদিক থেকে ঘুরে আসতে পারেন, একটু দুধ ঢেলে ঢেলে আসতে পারেন। হ্যাঁ, এরকম একটা বিশ্বাস ওখানে প্রচলিত আছে। তাহলে এই যে খোদার পাথর ভিটা, এটা হচ্ছে আমাদের মহস্থানগড় অবস্থিত, যেটা পাল আমলে নির্মিত হয়েছিল, পাল আমলে। এরপর হচ্ছে আমরা বৈরাগীর ভিটা দেখেছি, যে এটা বৈরাগী মানে তো জানেন যে যারা সংসার বিরাগী, তারাই বৈরাগী। তারা হচ্ছে আধ্যাত্মিক সাধনার জন্য পথে প্রান্তরে গান গিয়ে বেড়ায়, আধ্যাত্মিক আরাধনা করে, এবং বিভিন্ন মানুষ থেকে ভিক্ষাবৃত্তি করে আসলে তাদের জীবিকাটা নির্বাহ করে ওনারা। জীবিকা বলতে জাস্ট খাদ্যটা সংস্থান করে। এই তো রাজা কর্তৃক মুনি ঋষি বৈরাগী সেবা করা হতো বলে নামটা হচ্ছে বৈরাগীর ভিটা নামে পরিচিত। অর্থাৎ এই একটা এরিয়া উনি রেখেছিলেন রাজা মহাশয়, যে এখানে হচ্ছে এরকম মুনি ঋষি যারা বৈরাগী আসবেন তাদেরকে হচ্ছে উনি সেবা দিবেন, বিভিন্ন খাবার দাবার বন্দোবস্ত করবেন, থাকার ব্যবস্থা করবেন, হ্যাঁ, এরকম আপ্যায়ন করবেন। তো ওই সব থেকে আসলে বৈরাগীর ভিটা নামকরণটা হয়েছে। এছাড়া বগুড়ায় হচ্ছে ভাসু বিহার আছে। হ্যাঁ, ভাসুর থেকে ভাসু বিহার। তাহলে আমরা বগুড়ায় আসলে অনেক কিছু দেখে আসলাম, তাই না? আমরা এখানে দেখলাম করতোয়া নদীর তীরে আমাদের মহস্থানগড় অবস্থিত, যেটা আবিষ্কার করেছেন কানিংহাম মহাশয়। এখানে আছে ভাসু বিহার। এখানে আমরা পেয়েছি মহস্থানগড় শিলালিপি, শাহ সুলতান বলখির মাজার। আমরা দেখলাম বিশেষ পরীক্ষার্থীরা খোদার পাথর ভিটাতে বিভিন্ন মানত করেন। আমরা দেখলাম এখানে বৈরাগীর ভিটা, আমরা দেখলাম ভাসু বিহার। এটা ছাড়াও অন্যান্য আরো কিছু ভিটা আমরা এখানে দেখেছি। এবার চলেন আমরা অত্যাধুনিক হিনো চেয়ার কোচ সার্ভিসের মাধ্যমে বগুড়া থেকে সরাসরি চলে যাই নওগাঁতে। নওগাঁ বলার পরেই দেখি এতে চলে আসলো আরেকটা জায়গায়। আচ্ছা, আমরা তাহলে এবার আমাদের ঘোরার পালা কোথায়? নওগাঁতে। আমাদের নওগাঁ। আচ্ছা, হ্যাঁ, তাহলে নওগাঁ ট্রাভেলসে করে অত্যাধুনিক হিনো চেয়ার কোচ, হ্যাঁ, সবাই মিলে রওনা দিলাম নওগাঁর উদ্দেশ্যে। এসে পড়লাম কোথায়? ট্যুর টু দি পাহাড়পুর, নেহাল ভাইয়ের বাড়ি। তাহলে আমাদের সোমপুর বিহারে। তাহলে এটা কি? এটা ছিল একক বৃহত্তম বৌদ্ধ বিহার। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার হচ্ছে আমাদের এই পাহাড়পুর বা সোমপুর বিহার। এটা কোথায়? এটা হচ্ছে নওগাঁতে, নওগাঁর বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে এটার অবস্থান। কোন নদীর তীরের অবস্থান? এটা হচ্ছে আত্রাই নদীর তীরে। আমরা দেখেছিলাম মহস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে, আর হচ্ছে এই সোমপুর বিহার আত্রাই নদীর তীরে অবস্থিত। এটা নির্মাতা ছিলেন ধর্মপাল। কোন যুগের নিদর্শন? পাল যুগের নিদর্শন। নির্মাণকাল কখন? 8ম শতক। তাহলে এখানে কিন্তু আমরা একটা ভিটা পেয়ে গেছি, সত্যপীরের ভিটা। তাহলে ট্রুপীর, সত্যপীর, পীর মহাশয় কোথায় আছেন? পাহাড়পুরে আছেন। এই পুর থেকে পীর, পুর থেকে পীর, মনে রাখবেন সত্যপীরের ভিটা হচ্ছে
আমাদের পাহাড়পুরে বা সোমপুর বিহারে। আর এখানে জগদ্দল বিহার আছে, জগদ্দল। ওকে, তাহলে এটা কি বলেছিলাম যে উপমহাদেশের সবচেয়ে বড় বিহার এটা। প্রাচীন বাংলা স্থাপত্য শিল্পের একটা শ্রেষ্ঠ নিদর্শন। বাগদাদের খলিফা হারুনুর রশিদের আমলের কিছু রৌপ্য মুদ্রা এখানে পাওয়া গেছে। আমরা দেখেছিলাম মহাস্থানগড়ে গুপ্ত এবং মৌর্য বংশের কিছু নিদর্শন, আর এখানে পেলাম কি খলিফা হারুনুর রশিদের আমলের কিছু রৌপ্য মুদ্রা পাহাড়পুরে। তাহলে দেখেন এরকম প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমাদের আসলে তখনকার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আমাদের পরিচয় করিয়ে দেয়, তাই এগুলো সংরক্ষণ করা আসলে অতীব জরুরি। আচ্ছা, এখন এই যে প্রত্নস্থল, এগুলো তো হুট করেই তো আর হয়নি, এগুলো কেউ না কেউ আবিষ্কার করেছেন, পরিদর্শন করেছেন। পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনাকালে 1807 সালে এই বুকানন হ্যামিল্টন সাহেব উনি সর্বপ্রথম পাহাড়পুর প্রত্নস্থলটি পরিদর্শন করেন, হ্যাঁ, জরিপ কাজ পরিচালনার সময়। এবং এটার খনন কাজ করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনি পেশায় ছিলেন আর্কিওলজিস্ট, উনি এই পাহাড়পুর প্রত্নস্থলটার খনন কাজটা উনি সম্পাদন করেন। এখন এই আবিষ্কারক আর খনন কাজ নিয়ে একটু ঝামেলায় আপনারা পড়েন, বিভিন্ন রকম ইনফরমেশন দেখবেন, এবং আমাদের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে এক এক জায়গায় এক কথা, এই কারণ হচ্ছে একটা জায়গায় আপনাদের এনে দেওয়া। আমরা দেখলাম কি মহস্থানগড়, এটার আবিষ্কারক ছিল কানিংহাম। এই কানিংহাম কিন্তু আবার সোমপুর বিহারের আবিষ্কারক। তবে যদি বলে প্রথম পরিদর্শন কে করেন সোমপুর বিহার, আপনারা বলবেন বুকানন হ্যামিল্টন। যদি আসে আবিষ্কারক কে ছিলেন, উনি হচ্ছে কানিংহাম। আর খননের কাজ হচ্ছে এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আশা করি এই বিতর্কের অবসান ঘটবে, কনফিউজড হবেন না, ঠিক আছে? তাহলে মহস্থানগড় আবিষ্কারক হচ্ছে কানিংহাম, সোমপুরেরও আবিষ্কারক কানিংহাম। তবে সোমপুর বিহার প্রথম পরিদর্শন যিনি করেছেন, অর্থাৎ জায়গাটা হচ্ছে আগে একটু ঘুরে টুরে দেখছেন কে, বুকানন হ্যামিল্টন সাহেব। তাহলে এই যে পাহাড়পুর, যেটা সোমপুর বিহার, এটাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো 1985 সালে। সালটা গুরুত্বপূর্ণ। ইউনেস্কো, হ্যাঁ, যারা নওগাঁর বাসিন্দা আছেন তাদের স্বাভাবিক নিজের এলাকার একটা জিনিস ভালোই লাগবে। এখানে হচ্ছে পাওয়া গিয়েছিল গুপ্ত যুগের তাম্রলিপি, হ্যাঁ, একটা লিপি পাওয়া গিয়েছিল যেটা ছিল গুপ্ত যুগের। তাহলে আমরা এখানে দেখেছিলাম জগদ্দল বিহার আছে, যেটার নির্মাতা ছিল হচ্ছে রামপাল। এখন দেখি আপনারা একটু ঝটফট বলে ফেলেন, আমাদের যে পাহাড়পুর বিহার, সোমপুর বিহার দেখেছিলাম, এটার নির্মাতা কে ছিল? জগদ্দল বিহারের নির্মাতা যদি রামপাল হয়, সোমপুর বিহারের নির্মাতা কে ছিল? ইয়েস, সোমপুর বিহারে ছিল ধর্মপাল। তাহলে জগদ্দল হচ্ছে রামপাল, আর সোমপুর বিহারের নির্মাণ করেছেন ধর্মপাল। ধন্যবাদ। আচ্ছা, আবার এখানে কিন্তু হলুদ বিহার আছে, হলুদ। বগুড়াই ভাসু বিহার, নওগাঁতে হলুদ বিহার। সুন্দর উপরে উঠে গেছে, এতটুকু আছে। আচ্ছা, তাহলে আমরা নওগাঁ ঘুরে দেখলাম যে এখানে আমাদের সোমপুর বিহার আছে, পাহাড়পুর বিহার, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় বিহার, আত্রাই নদীর তীরে অবস্থিত, যেটা ধর্মপাল নির্মাণ করেন। 8ম শতকের একটা নিদর্শন। এখানে আমরা দেখতে পেলাম এখানে হারুনুর রশিদের রৌপ্য মুদ্রা আছে। বুকানন হ্যামিল্টন এটা পরিদর্শন করেন এবং খনন করেন রাখাল দাস, আবিষ্কার করেন কানিংহাম। এটাকে আমরা দেখলাম যে এটা বৈশ্ব ঐতিহ্যে স্বীকৃতি দেওয়া হয় 1985 সালে ইউনেস্কো কর্তৃক। জগদ্দল বিহার দেখলাম আমরা, এখানে হলুদ বিহারও দেখলাম। এতক্ষণ ট্যুর দিয়ে আমাদের তো একটু প্রস্রাবের বেগ চলে আসছে, একটু রেসিস কথাবার্তা। এখন উত্তর থেকে, আচ্ছা, উত্তর থেকে দিনাজপুর আছে, দিনাজপুর একটু পরে যাই, হ্যাঁ, যেহেতু একটু বেগ চলে আসছে আমাদের। একটু মানে যেখানে আমরা ব্রেক দিই, এটা কিন্তু খারাপ জিনিস না। ওই অঞ্চলটা না থাকলে কিন্তু আমাদের সবার অবস্থা খারাপ হইতো। বিশেষ করে আমরা চট্টগ্রাম থেকে যারা যাই, তাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা স্টপেজ। তাহলে আমরা চলেন নওগাঁ টু কুমিল্লা, মাত্র হচ্ছে 9 ঘন্টা। একটু ডিস্টেন্স, একটু টায়ার্ড হয়ে যাচ্ছি, সমস্যা নেই। ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, ভালো ভালো হোটেল আছে। শুধুমাত্র মূত্র বিসর্জন তাই না, আপনি ওখানে না থামালে কিন্তু খাওয়া দাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে। সো লেটস গো টু দ্য কুমিল্লা। তাহলে আমরা কুমিল্লায় গেলাম। কুমিল্লায় হচ্ছে কোথায় যাবো প্রথমে? আমরা ময়নামতিতে যাব।
যেটার পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। এটার অবস্থান কোথায়? এটা হচ্ছে শালবন বিহার এ অবস্থান, যেটা কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত। দেখেন বইয়ের প্রতি এত ভালোবাসা, রাজা মানিকচন্দ্র এটার নামই করেছেন হচ্ছে নিজের বউ ময়নামতির নামে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এখনো তার বইয়ের নাম ওই এলাকার নামে হয়ে আছে। ভালোবাসার কি ধরনের নিদর্শন উনি স্থাপন করেছেন। তাহলে তবে শালবন বিহার হচ্ছে যেটা মূলত নির্মাণ করেছিলেন হচ্ছে শ্রী ভবদেব। এটা কোথাও কোথাও আনন্দদেব দেওয়া আছে, ভবদেবটাই কারেক্ট, এটা কনফিউজ হওয়ার প্রয়োজন নাই। এটা ছিল বৌদ্ধ সভ্যতার একটা নিদর্শন। তাহলে ময়নামতি, যেটার পূর্ব নাম রোহিতগিরি, এখানে শালবন বিহারের অবস্থান, এটার নামকরণ হয়েছে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামে। এটা নির্মাণ করেছেন হচ্ছে শ্রী ভবদেব। আর কোথাকার নিদর্শন? এটা হচ্ছে বৌদ্ধ সভ্যতার নিদর্শন। এখানে কিছু বিখ্যাত পুরাকীর্তি আছে। কি কি আছে? আনন্দ বিহার, আনন্দ রাজার দিঘি, কৌটিল্য মুড়া, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, ভোজবিহার। তাহলে দেখেন সকল মুড়া আপনার ময়নামতিতে, কুমিল্লাতে, এটা মনে রাখবেন। আর আপনি যে খাবার দাবার করলে, আমরা ভালো মন্দ খাইলে কিন্তু আমাদের মনে আনন্দ হয়, তাহলে যেখানে ভোজবিহার সেখানে কিন্তু আবার আনন্দ বিহার এবং আনন্দ রাজার দিঘি। আজকে তো জানেন যে, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার ভবদেব, ভবদেব হচ্ছে শালবন বিহার নির্মাণ করেছিলেন। হ্যাঁ, সমস্যা নাই, এটাই মুরার আনন্দ ময়নামতিতে। হ্যাঁ, আজকে কিন্তু হচ্ছে আমাদের তানহা ম্যামের বার্থডে, আমরা ক্লাসের মাধ্যমে ওনাকে হ্যাপি বার্থডে জানাচ্ছি। আবার হচ্ছে আমাদের তানহা ম্যাম আর হচ্ছে আরফিন ভাই, ওনাদের যে বিয়ে হয়েছিল, এখানে খানাটা কিন্তু হয়েছিল এই ময়নামতিতে, মানে কুমিল্লাতে ভালো একটা ভোজ হয়েছিল। হ্যাঁ, তো ওখান থেকে হচ্ছে আমরা মনে রাখতে পারি যে আরফিন ভাইয়ের বিয়ের ভোজটা কুমিল্লার ময়নামতিতে হয়েছে এবং সেখানে সবাই আনন্দিত ছিল। ঠিক আছে, এভাবে আপনারা মনে রাখতে পারেন, যে যেভাবে মনে রাখা যায়, এই কারণে হচ্ছে একটু বাড়তি কথাবার্তা বলা আর কি। তাহলে আমরা দেখলাম কি আনন্দ বিহার ময়নামতিতে আছে আমাদের। আমাদের আছে রূপবান মুড়া। আচ্ছা, এছাড়াও আমরা দেখেছি এখানে আনন্দবাজার দিঘি, কৌটিল্য মুড়া, ইটাখোলা মুড়া, ভুজবিহার সবই আছে। ওকে, ওরে বেনহুর ওয়ারিয়র ভাই, আপনারও বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভবদেব নির্মাণ করেছেন মানিকচন্দ্র রাজা স্ত্রীর নামে, কেন? হয়তো বলছেন যে বস সমস্যা নাই, আমি আর্কিটেকচার, আমি করে দিলাম কাজটা, আপনি নামকরণ করেন। হ্যাঁ, অনেক তো হচ্ছে নামকরণের লোভ, অনেকে সামলাতে পারে না, হয়তো উনি ওই ধরনের পাবলিক ছিলেন আর কি। আচ্ছা, তারপর তাইলে আমরা কুমিল্লা থেকে একটু কাছাকাছি আছে, নরসিংদীতে চলে যাই। একদিনে ঘুরে আসা যায় 5টি জায়গা বলতেছে তারা। এখানে আমরা একটা জায়গা দেখতে পেলাম, এটা হচ্ছে মাটির নিচে প্রাচীন নগর ওয়ারি বটেশ্বর, যেটা মোটামুটি বলা যায় যে এগুলোর তুলনায় রিসেন্ট। আচ্ছা, হ্যাঁ, ম্যামকে শুভ জন্মদিন। ও গড, মিতু আপু, ডক্টর মিতু আপু কি বলেছেন? ওনার এক্সের জন্মদিন, মারাত্মক অবস্থা। আচ্ছা, এক্স কে হচ্ছে এরকম খুঁড়ে ফেলবেন মাটির নিচে, ওরা খুঁড়ে তুলে নাও, আপনি পুঁতে ফেলবেন, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে মাটির নিচে প্রাচীন জগৎ, চলেন আমরা নরসিংদীর ওয়ারি বটেশ্বর একটু দেখে আসি। এটা হচ্ছে নরসিংদীর বেলাব উপজেলার ওয়ারি বটেশ্বর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদ বা কয়রা নদীর তীরে, কয়রা ব্রহ্মপুত্র নদ বা কয়রা নদীর তীরে হচ্ছে আমাদের এই ওয়ারি বটেশ্বরটা অবস্থিত। আচ্ছা, এখানে নির্মাণকাল হচ্ছে এটা 450 খ্রিস্টপূর্বাব্দে। নদী বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে এটা কিন্তু প্রসিদ্ধ ছিল। হ্যাঁ, তৎকালীন গুরুত্বপূর্ণ একটা নদী বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল। এটা আবিষ্কৃত হয়েছে, এখানে আবিষ্কৃত হয় হচ্ছে বৌদ্ধ পদ্ম মন্দির বা লোটাস টেম্পল। আচ্ছা, সাউন্ড কমে গেছে, সাউন্ড, আচ্ছা হয়তো হচ্ছে আপনার নাটকীয়তার জন্য মাঝে মাঝে আপ ডাউন করি। হ্যাঁ, এটা হইতে পারে, সমস্যা নাই। মাইক্রোফোন কিন্তু একদম মুখের কাছে আছে। ওকে, তাহলে এখানে আবিষ্কৃত হয়েছিল বৌদ্ধ পদ্ম মন্দির বা লোটাস টেম্পল, এখানে বিকশিত হয়েছিল পুঁতি তৈরির কারখানা। তাহলে এই যে ওয়ারি বটেশ্বর, এটা হচ্ছে কয়রা নদীর তীরে অবস্থিত, যেখানে নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল, যেখানে আবিষ্কৃত হয়েছিল বৌদ্ধ পদ্ম মন্দির বা লোটাস টেম্পল, আর বিকশিত হয়েছিল পুঁতি তৈরির কারখানা।
আর এই যে ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যিনি প্রথম তুলে ধরেন, এটার ইম্পর্টেন্সটা, এটা হচ্ছে মোহাম্মদ হানিফ পাঠান নামের স্কুল শিক্ষক। এই হানিফ সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ, উনি আমাদের হাতে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। তো এই হচ্ছে গিয়ে ছবিতে আমাদের হানিফ পাঠান সাহেব। এই যে সামনে দাঁড়ানো ভদ্রলোক, এটা হচ্ছে হাবিবুল্লাহ পাঠান, হানিফ পাঠানের ছেলে। বর্তমানে হচ্ছে এই যে ওয়ারি বটেশ্বর যিনি প্রত্নতাত্ত্বিক নিদর্শক সংগ্রহক উনি, এবং এখানের হচ্ছে ওনার একটা ব্যক্তিগত জাদুঘর এবং গ্রন্থাগারও আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে উনি বর্তমানে দেখাশোনা করছেন। তাহলে এই আমাদের হানিফ সাহেব যে ছবিতে, উনি কিন্তু আমাদের পথ প্রদর্শক এটার। তো আমরা নরসিংদীতে এই যে জোনটাই দেখলাম, ওয়ারি বটেশ্বর, নরসিংদী বেলাবে নদীবন্দর আন্তর্জাতিক কেন্দ্র, হানিফ পাঠান সাহেব এটার গুরুত্বটা তুলে ধরেন। এবার আমরা চলে যাই একটু মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জের বিখ্যাত কি? মুন্সিগঞ্জের বিখ্যাত কি জিনিস? মুন্সিগঞ্জের মানুষ আছেন নাকি? ইয়েস, মুন্সিগঞ্জের আলু কিন্তু বিখ্যাত। কাঠের ঘর আলু, আলু বিখ্যাত। ফাইন, যাক, আমাদের পিটুয়ার একটা জিনিস ভালো, 64 জেলার মানুষজন আছে, ভালোই লাগে দেখতে। মানে সব জায়গায় আমরা যদি কোনো ট্যুর প্ল্যান করি, আমরা হোস্ট পাবো আশা করি, পিটুয়াবাসী। আচ্ছা, এখন এখানে হচ্ছে একটা গ্রাম ছিল যেটার নাম হচ্ছে বজ্রযোগিনী। হ্যাঁ, এখন এই যে বজ্রযোগিনী, উনি মূলত হচ্ছে একজন বৌদ্ধ তন্ত্র ইষ্ট দেবতা। হ্যাঁ, উনার নামে হচ্ছে এই গ্রামটার নাম বজ্রযোগিনী, যেটার অবস্থান হচ্ছে বিক্রমপুরে, যার বর্তমান নাম হচ্ছে মুন্সিগঞ্জ। এই বজ্রযোগিনী গ্রামে একজন মহামান্য ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, ওনার নাম হচ্ছে অতীশ দীপঙ্কর। তাহলে পরীক্ষায় যদি আসে অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায়, উত্তর কি হবে? এটা হচ্ছে বজ্রযোগিনী গ্রাম। এই অতীশ দীপঙ্কর সাহেব, উনি হচ্ছে গিয়ে বিবিসি বাংলার জরিপে 18 নম্বরে ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায়। তবে উনি যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তখন তৎকালীন বিভিন্ন সমাজ ব্যবস্থায় ওনাকে নাস্তিক হিসেবে অভিহিত করা হয়, যেহেতু বৌদ্ধরা ঈশ্বরে বিশ্বাস করে না। এই কারণে ওনার নাম ছিল নাস্তিক পণ্ডিত। ঈশ্বরে বিশ্বাস করে না ব্যাপারটা কনফিউজড হওয়ার কারণ নেই, কারণ হচ্ছে আমাদের যিনি সিদ্ধার্থ, আমি যে গৌতম বুদ্ধের আসল নাম, আমার নামটা ওটাই, আমার প্রিয় একজন ব্যক্তিত্ব গৌতম বুদ্ধ হচ্ছে, ওনার কনসেপ্ট ছিল হচ্ছে নির্বাণ লাভ, যে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, আমি ধ্যান করছি, ধ্যান করার পর সাধনার একটা সর্বোচ্চ স্তর নির্বাণ লাভ, ওই নির্বাণ পর্যন্তই উনি বলেছেন যে এটাই হচ্ছে আমার একদম মেইন মুখ্যের জায়গা, এটার পর হচ্ছে শূন্যতা চলে আসে। তো এই কারণে হচ্ছে গিয়ে বুদ্ধিজমকে অনেকে হচ্ছে নাস্তিক দর্শনের সঙ্গে তুলনা করে, একটা দর্শনের একটা অংশ। তবে আমরা এটা জাস্ট মনে রাখি যে নাস্তিক পণ্ডিত বলা হতো হচ্ছে এই অতীশ দীপঙ্করকে। এবং নাস্তিক পণ্ডিতের ভিটে নামে স্বামী সন্মত্রানন্দের লেখা একটা ভালো বই আছে, এটা সুযোগ থাকলে কখনো পড়িয়েন, ভালো একটা বই এটা। অতীশ দীপঙ্কর মানে ওই সময়কার হচ্ছে একটা ভিউ পাওয়া যায় বাংলার, বেশ ভালো একটা বই। তো বিহারের যে নালন্দা বৌদ্ধ বিহার ছিল, এখানে উনি কিশোর বয়সে শ্রমণ হিসেবে দীক্ষা নেন দীপঙ্কর। শ্রমণ মানে কিশোর বয়সে হচ্ছে যারা বুদ্ধ ধর্মের দীক্ষা নেন, তারা হচ্ছে এই বুদ্ধিস্ট ফিলোসফির মানুষজন, ওনারা শ্রমণ হিসেবে দীক্ষা নেন। উনি দীপঙ্কর সাহেব উনি নিয়েছিলেন, এবং সেখানে উনি ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। হ্যাঁ, মানে ওখানে থেকে হচ্ছে উনি পড়াশোনা করেছেন। ফাতিমা বলছেন এই বই দেখে পড়ছেন, নাস্তিকের বই পড়িস। হ্যাঁ, মানে বইটা শুনে অনেকে মনে করবে যে হায় হায় কি বই পড়ছে, বাট বেশ ভালো একটা বই। তাহলে এই নালন্দা বৌদ্ধ বিহারে হচ্ছে উনি ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। তাহলে আমরা দেখলাম কি, আমাদের এই বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেছেন অতীশ দীপঙ্কর, যিনি 18 নম্বরে ছিলেন সেরা বাঙালির তালিকায়। এখানে হচ্ছে উনি নাস্তিক পণ্ডিত নামে বিখ্যাত হন, এবং নালন্দা যে বৌদ্ধবিহার, উনি কিশোর বয়সে শ্রমণ হিসেবে দীক্ষা নেন এবং এখানে ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। শ্রমণ মানে হচ্ছে কি, আপনার ছোট এই যে আপনি দীক্ষা নিলেন এবং আপনি ওই জায়গায় থেকে, একটা বিহারে থেকে আপনি অধ্যয়ন করবেন। হ্যাঁ, এইটাই। বইটার নাম হচ্ছে নাস্তিক পণ্ডিতের ভিটে, একটু বড় বই, রাইটার হচ্ছে স্বামী সন্মত্রানন্দ। কারো হচ্ছে যদি আউটবুক বা এগুলো পড়ার ইয়ে থাকে, ভালো বই, আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, এবার আসে হচ্ছে বিক্রমপুর। তাহলে যেই বিক্রমপুর, বিক্রমপুর ছিল হচ্ছে প্রাক মধ্যযুগে সমতট এবং বঙ্গের রাজধানী, সমতট এবং বঙ্গের। মুঘল আমলের যে ইদ্রাকপুর দুর্গ,
এটা হচ্ছে এই বিক্রমপুরে অবস্থিত। তাহলে ইদ্রাকপুর দুর্গ কোথায়? এটা হচ্ছে বিক্রমপুরে। এই ইদ্রাকপুর দুর্গটা মূলত নির্মাণ করেছিলেন মুঘল সুবাদার মীর জুমলা 1660 সালে। কেন নির্মাণ করেছেন? মুঘল রাজধানী শহর ঢাকা অভিমুখে জলপথে মগ এবং পর্তুগিজ জলদস্যুদের অগ্রগতি প্রতিহত করার লক্ষ্যে দুর্গটি নির্মিত হয়। তাহলে বিক্রমপুরে উনি সেট করে রাখছেন একটা দুর্গ, যে আমার জলপথে যদি মগ এবং পর্তুগিজ জলদস্যুরা আমার এখানে অ্যাটাক করতে চাই, আমি কিন্তু এখান থেকে প্রোটেক্ট করতে পারবো আমার ঢাকাকে। এই লক্ষ্যে উনি ইদ্রাকপুর দুর্গটা নির্মাণ করেছিলেন, আমাদের এই মীর জুমলা। আবার এখানে সুলতানি আমলের সাধক বাবা আদম শহীদ মাজার আছে, বা আদম শাহিরও মাজার অনেকে বলেন, এই বিক্রমপুরেই। হ্যাঁ, তাহলে আমরা বিক্রমপুরে অনেক কিছুই দেখলাম। আমরা এখানে বজ্রযোগিনী গ্রাম দেখলাম, মানে মুন্সিগঞ্জ যেটা। আমরা এখানে দেখলাম মুঘল আমলের ইদ্রাকপুর দুর্গ। আমরা দেখলাম সুলতানি আমলের সাধক বাবা আদম শহীদ মাজার। এবার চলেন আমরা একটু দিনাজপুরে যাই, মানে আবার উত্তরে ব্যাক করলাম। হ্যাঁ, লিচু খেয়ে আসি। তাহলে লিচু খেতে গিয়ে আমরা লিচু খেতে খেতে যেখানে আমরা ঘুরলাম, সেখানে আমরা আসলাম হচ্ছে সীতাকোট বিহারে, যেটা নবাবগঞ্জ দিনাজপুরে অবস্থিত। তাহলে সীতাকোট বিহারের অবস্থান বা ইম্পর্টেন্সটা কেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্সটা কোথায়? এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার। তাহলে পরীক্ষায় যদি আসে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি, উত্তর হবে সীতাকোট বিহার, যেটা দিনাজপুরের নবাবগঞ্জে অবস্থিত। তাহলে আপনারা বলে ফেলেন বাংলাদেশের সবচেয়ে বড় বিহার কোনটা? ইয়েস, এটা ছিল আমাদের পাহাড়পুর বা সোমপুর বিহার। তাহলে আর সবচেয়ে প্রাচীন যদি বলে, এটা হচ্ছে আমার সীতাকোট বিহার। হ্যাঁ, তাহলে এই দিনাজপুরে হচ্ছে কান্তজিউর মন্দির আছে, যেটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র একটা তীর্থস্থান, এবং রাজা ভবানী দেবের হাতে এটা নির্মিত ছিল। এবং এখানে দেওয়ালে হচ্ছে অনেক প্রাচীন কারুকার্য, অনিন্দ সুন্দর কারুকার্য হচ্ছে পাওয়া যায়। তাহলে মহারাজা প্রাণনাথ রায় এটা নির্মাণ করেছেন। সরি, মনে ভবানীদেব বলেছিলাম, এটা প্রাণনাথ রায়, সরি। এটা মন্দিরটা 70 ফিট উঁচু ছিল, কিন্তু ভূমিকম্পে এটা ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে 50 ফিট আছে। এখানে বাইরে যে টেরাকোটার টালি বা পোড়ামাটির ফলকে আমরা লিপিবদ্ধ আছে এখানে মহাভারত, রামায়ণ, বিভিন্ন পৌরাণিক কাহিনীর বিভিন্ন চিত্ররূপ। 3 ধাপ বিশিষ্ট এই মন্দিরের চারদিক থেকে ভেতরে দেবমূর্তি দেখা যায়। জাস্ট এখানে নামটা ইম্পর্টেন্ট, কান্তজিউর মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের দিনাজপুরে। হ্যাঁ, তাহলে এখানে কান্তজি বা অথবা কান্তজিউ দুই নামে কিন্তু এটা পরিচিত। হ্যাঁ, কনফিউজ হওয়ার প্রয়োজন নাই, কান্তজিউর মন্দির আমরা বলে থাকি। এরপর হচ্ছে আমরা একটু আমাদের এলাকার দিকে চলে আসি, চট্টগ্রামে। চট্টগ্রামে রাউজানে আছে হচ্ছে একটা বিখ্যাত বিহার। আমরা কিন্তু এখন বিহারগুলো পড়ছি। এটা হচ্ছে মহামুনি বৌদ্ধ বিহার, এটা চট্টগ্রামের রাউজানে অবস্থিত। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার এলাকা কোথায়। আমার এলাকা হচ্ছে চট্টগ্রাম, এই চট্টগ্রাম বীর চট্টলার সাতকানিয়া হচ্ছে আমার গ্রামের বাড়ি, থাকি শহরে। এরপর হচ্ছে চট্টগ্রামেরই রাঙামাটি। রাঙামাটিতে হচ্ছে অবস্থিত হচ্ছে রাজবন বিহার। এটা বর্তমানে বৌদ্ধ ধর্ম যার অবলম্বী যারা আছেন তাদের সবচেয়ে বড়, মানে তাদের বৃহত্তম বিহার আর কি, তাদের জন্য যে এটা সবচেয়ে ইম্পর্টেন্স, এটা সবচেয়ে বেশি। তাহলে রাজবন বিহার হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার, রাঙামাটি শহরের অদূরে অবস্থিত। বনভান্তে এবং তার শিষ্যদের বসবাসের জন্য ভক্তকুল এই বিহারটা নির্মাণ করে দেন উনি, ধর্মগুরু আর কি বনভান্তে এবং তার যেসব শিষ্য। চাকমা রাজা দেবাশিস রায়ের তত্ত্বাবধানে এখানে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়, এবং প্রতি বছর পূর্ণিমা তিথিতে রাজবন বিহারে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চিবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবন বিহার বাংলাদেশের অন্যতম একটা বৌদ্ধ তীর্থস্থান। তাহলে এখানে এটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বড় বিহার বললে হচ্ছে গিয়ে আপনি পাহাড়পুর বিহার বলবেন। চিবরদান, চিবরদান হচ্ছে একটা ইভেন্ট। এখানে চিবর বলতে হচ্ছে আপনার মানে এক সুতা দ্বারাই বস্ত্রটা নির্মাণ করতে হয়। এটাকে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুরা গিফট দেয় এবং বিভিন্ন হচ্ছে ফল ফলাদি ওনারা দেন। হ্যাঁ, একটা পোশাক চিবর। হ্যাঁ, এক রাতে, ইয়েস, এক রাতের মধ্যে তৈরি করতে হয়। যারা ধর্ম ওভাবে মেনটেন করেন, অনুভব করেন যারা, তারা হচ্ছে এই পুণ্যদানের ইভেন্টটাতে অংশগ্রহণ করেন। হ্যাঁ, এটা পিডিএফ এ হচ্ছে আপনারা দাগানো, এটা পাবেন। তাহলে আমরা কিন্তু অনেকগুলো বিহার আমরা দেখে আসলাম।
এখানে সবগুলো বিহার একটু একসাথে দেওয়া আছে। তাহলে পণ্ডিত বিহার, মহামুনি বিহার দুটো আমরা কোথায় পেয়েছি? চট্টগ্রামে। আমরা আনন্দে ভোজ করেছি কোথায়? ময়নামতি, কুমিল্লাতে। এগুলো স্লাইডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডাইরেক্ট টিএম করে ফেলতে হবে। সীতাকোট বিহার আমরা দেখলাম দিনাজপুরে, যেটা আমাদের প্রাচীন। রাজবন বিহারও আমরা দেখলাম চট্টগ্রামে। জগদ্দল বিহার আর হলুদ বিহার আমরা পেয়েছি পাহাড়পুর, নওগাঁতে। দু তিনটা জিনিস আমরা এখানে পাইনি, বাট মেনশন করা আছে যে সীমা বিহার, এটা হচ্ছে কক্সবাজারের রামুতে। আর এটার কাছাকাছি সীমাবুদ্ধ বিহার নামে এটা আছে হচ্ছে কলাপাড়া, পটুয়াখালীতে। ভাসু বিহার বগুড়াতে। আর পণ্ডিত বিহার হচ্ছে যেখানে অতীশ দীপঙ্কর অধ্যাপনা করেছিলেন, এটা হচ্ছে চট্টগ্রামে। হ্যাঁ, তাহলে আমরা যে পণ্ডিত বিহার দেখালাম, এখানে কিন্তু অতীশ দীপঙ্কর উনি অধ্যাপনা করেছিলেন। আচ্ছা, হোসেন রশিদ ভাই সাতকানিয়ান, ও ধন্যবাদ। আমার এলাকার মানুষজন প্রায় পেয়ে যাচ্ছি, ভালো ব্যাপারটা। সেম স্লাইড শিটে পাবেন কিনা? আপনাদের স্লাইড, ধরেন আমাদের পিটু এর স্লাইডের বৈশিষ্ট্য হচ্ছে অল টাইম আপডেট হয়। হ্যাঁ, তো আপডেটেড কোনো যদি তথ্য পান বইয়ের সাথে, আপনার বইয়ের পাশে ছোট করে লিখে রাখবেন, ঠিক আছে? সবসময় আপডেটেড প্রসিডিউরে যেতে হবে। বিহার হচ্ছে গিয়ে আপনার সেম এস মসজিদ, মন্দির এরকম। জাস্ট বিহারের মধ্যে একটা ব্যাপার হচ্ছে কি, ওখানে একদম যারা বৌদ্ধ ভিক্ষু ধর্মগুরুরা আছেন ওনারা ওখানে থাকেন এবং অধ্যাপনা করেন, অধ্যয়ন করেন। বিভিন্ন শিষ্য তার আন্ডারে থাকে, যারা ওখানে আধ্যাত্মিক পথে গমন করার জন্য তারা ওইখানে থাকেন, শেখেন। হ্যাঁ, এরকম ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা একবার কুইক একটা রিক্যাপ করে আসি। এই যে ট্যুর দিলাম, আমরা তখন ট্যুরগুলো দেখে আসি। তাহলে আমরা প্রথম ছিলাম বগুড়াতে, মহস্তানগড়, যার পূর্ব নাম ছিল পুণ্ড্রনগর। পুণ্ড্র শব্দের অর্থ ছিল ইক্ষু। এটা করতোয়া নদীর তীরে অবস্থিত। এখানে পাওয়া গিয়েছিল মৌর্য এবং গুপ্ত বংশের পুরাকীর্তি। এখানে আবিষ্কারক ছিল কানিংহাম। এখানে ভাসু বিহার, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা, বেহুলার বাসর ঘর, পরশুরামের ভিটা, শাহ সুলতান বলখির মাঝার। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা দেখেছি। আমরা এখানে পেয়েছি মহস্তানগড় শিলালিপি, ভারতের অন্যতম যেটা প্রাচীন শিলালিপি, সম্রাট অশোকের সময়কালীন। আমরা এখানে বলখির মাজার দেখলাম, খোদার পাথর ভিটা, বৈরাগীর ভিটা, সব তো দেখে এসেছি। ভাসু বিহার দেখলাম। এরপর আমরা চলে আসলাম নওগাঁতে। নওগাঁতে হচ্ছে যেটা একক বৃহত্তম বৌদ্ধবিহার পুরো বাংলাদেশের, সেটা পাহাড়পুর বা সোমপুর বিহার, যেটা নির্মাতা ছিলেন রাজা ধর্মপাল। পাল যুগের একটা নিদর্শন ছিল, আত্রাই নদীর তীরে অবস্থিত। এখানে আমরা দেখেছি সত্যপীরের ভিটা আর জগদ্দল বিহার। তাহলে এখানে খলিফা হারুনুর রশিদের আমলে রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছে। বুকানন হ্যামিল্টন এটা প্রথম পরিদর্শন করেন, আর আবিষ্কারক ছিলেন হচ্ছে কানিংহাম, আর এটাকে খনন কার্য কমপ্লিট করেন এখানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পাহাড়পুরকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় 1985 সালে ইউনেস্কো, আর এখানে গুপ্ত যুগের তাম্রলিপি পাওয়া গিয়েছিল। এরপর আমরা কুমিল্লা গিয়েছি খাওয়া দাওয়া করতে। এখানে দেখলাম আমরা ময়নামতি, যার পুরো নাম ছিল রোহিতগিরি। এটার অবস্থান হচ্ছে শালবন বিহার, আর যেটা নির্মাণ করেছিলেন ভবদেব। আর এই যে ময়নামতি, এটার নাম দেওয়া হয়েছে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামে। এটা বৌদ্ধ সভ্যতার একটা নিদর্শন। এখানে আমরা সকল মুরা এবং আনন্দ দেখতে পাই। আনন্দ বিহার, আনন্দ রাজার দিঘি দেখতে পাই। আনন্দ ভোজে আমাদের আনন্দ বাড়ে, তাহলে আমরা ভোজ বিহারও এখানে দেখতে পেলাম। এখানে আমরা কৌটিল্য মুরা, রূপবান মুরা আর ইটাখোলা মুরাও আমরা দেখেছি। আমরা নরসিংদীতে পাই হচ্ছে ওয়ারি বটেশ্বর, যেটা একটা নদী বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল, যেটা আমাদের কয়রা নদীর তীরে অবস্থিত, যেটা পুরাতন ব্রহ্মপুত্র নদ। এখানে বিকশিত হয়েছিল পুঁতি তৈরির কারখানা, বৌদ্ধ পদ্ম মন্দির বা লোটাস টেম্পল, এটা এখানে আবিষ্কৃত হয়। আর এটার গুরুত্ব প্রথম তুলে ধরেছিলেন আমাদের হানিফ পাঠান সাহেব। এই হচ্ছে ছবিতে হানিফ পাঠান সাহেব, সামনে যিনি আছেন উনি তার পুত্র হাবিবুল্লাহ পাঠান। মুন্সিগঞ্জে গিয়ে আমরা দেখতে পেলাম যেটা নাম ছিল বিক্রমপুর। এটা হচ্ছে বজ্রযোগিনী গ্রামটা ছিল অতীশ দীপঙ্করের জন্মস্থান। উনাকে নাস্তিক পণ্ডিত বলা হতো। উনি নালন্দা বৌদ্ধ বিহারে হচ্ছে ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন এবং পরে হচ্ছে অধ্যাপনা করেছিলেন আমাদের পণ্ডিত বিহারে। তাহলে এখানে আরো বিক্রমপুরে কি কি রয়েছে? মুঘল আমলের ইদ্রাকপুর দুর্গ রয়েছে, যেটা মীর জুমলা নির্মাণ করেন। এখানে সুলতানি আমলের সাধক বাবা আদম শহীদ মাজারও রয়েছে। দিনাজপুরে গিয়ে আমরা দেখি সীতাকোট বিহার, যেটা নবাবগঞ্জ দিনাজপুরে অবস্থিত। সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার হচ্ছে এটা। এখানে আমরা কান্তজিউর মন্দির দেখতে পাই, যেটা প্রাণনাথ রায় নির্মাণ করেছেন। এরপর আমরা একটু এদিকে চট্টগ্রামের দিকে চলে আসলাম। আমরা রাউজানে দেখতে পেলাম মহামুনি বৌদ্ধ বিহার।
রাজবন বিহার দেখলাম আমরা রাঙামাটিতে, যেটা বর্তমানে সব মানে অন্যতম বৌদ্ধ তীর্থস্থান রাজবন বিহারটা। কয়রা হচ্ছে ওদের স্থানীয় নাম, হ্যাঁ এটা বলতে পারেন, ওখানে স্থানীয়ভাবে পরিচিত কয়রা। তাহলে আমরা একসাথে আপনাদের চার্ট করে দিয়েছি, এখানে জাস্ট ব্যতিক্রম হচ্ছে সীমা বিহারটা রামু কক্সবাজারে, সীমাবদ্ধ বিহারটা হচ্ছে কলাপাড়া পটুয়াখালীতে। হ্যাঁ, সীমা বিহার আর সীমা বুদ্ধ বিহার দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, সীমা বিহার বললে রামু কক্সবাজার, আর যদি সীমা বুদ্ধ বিহার বলে সীমা বুদ্ধ এক নাম, এটা হচ্ছে কলাপাড়া পটুয়াখালীতে। ভাসু বিহার হচ্ছে বগুড়াতে, আর পণ্ডিত বিহার চট্টগ্রামে, যেখানে অতীশ দীপঙ্কর অধ্যাপনা করেন। হ্যাঁ, তাহলে আমাদের রিক্যাপ হয়ে গেল। এখন বলে ফেলেন মহস্থানগড় কোন নদীর তীরবর্তী? কোন নদীর তীরে আমাদের মহস্থানগড়? ইয়েস, এটা হচ্ছে আমাদের করতোয়া নদীর তীরে। সোমপুর মহাবিহার কত সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়? ইয়েস, এটা হচ্ছে 1985 সালে। খলিফা হারুন রশিদের মুদ্রা পাওয়া গিয়েছে কোথায়? খলিফা হারুন রশিদ কোথায় পাওয়া গেছে? হ্যাঁ, এখানে কিন্তু ডাবল আনসার আসছে, খুব খেয়াল করে, খুব খেয়াল করে। এটা পাহাড়পুরে, পাহাড়পুরে। ঠিক আছে, ভালো করে আমরা মনে রাখবো যাতে ভুল না করি। এটা পাহাড়পুরে, এখানে যাতে পড়া হয়ে যায়। আচ্ছা, এবার বলে ফেলেন বৈরাগীর ভিটা কোথায় দেখেছি আমরা, কোন এলাকায় বৈরাগীর ভিটা? হুম, তাহলে আমরা বৈরাগী দেখেছি হচ্ছে বগুড়াতে মহস্থানগড়ে। হ্যাঁ, চাপ পড়ে গেছে বগুড়া, তাহলে এটা হচ্ছে মহস্থানগড়, মহস্থানগড়ে। রে, ডিস্টার্ব করছে কেন, ডিস্টার্ব কেন করছো? রাজবন বিহার কোথায়? ইয়েস, এটা হচ্ছে রাঙামাটিতে, রাঙামাটি। ভোজ বিহার কোথায় আমরা আনন্দ নিয়ে খাওয়া দাওয়া করি? এটা আমরা কুমিল্লায় করেছি। তাহলে উপমহাদেশের সবচেয়ে বড় বিহার বললে কোনটাকে বলবো, বা বাংলাদেশে একক বৃহত্তম বিহার বললে? আমরা সোমপুর বা পাহাড়পুর, সোমপুর অবলিক পাহাড়পুর বিহার। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটা? প্রাচীন, ইয়েস, এটা হচ্ছে সীতাকোট। ওকে, মনোযোগ দিয়ে ক্লাস করেন, কাউট কিন্তু আছে, এইগুলো থেকে দেখবেন যে প্রশ্ন চলে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের দুইটা পোর্শন শেষ। এবার আমরা আজকে লাস্ট পোর্শনটাতে যাচ্ছি, ভারতীয় উপমহাদেশে আমাদের মুসলমানদের আগমন। তাহলে না, আজকে যেহেতু হচ্ছে দ্রুত শেষ হয়ে যাবে, ঠিক আছে, তো ব্রেকের প্রয়োজন নাই। হ্যাঁ, একটু কানে হেডফোন দিয়ে একটু হাঁটেন, একটু পানি খান, চা খান, সমস্যা নাই। আমি এনে খেতে পারতেছি না, আপনার তো হচ্ছে খেতে পারতেছেন, সমস্যা নাই। চা খাইতে খাইতে শোনেন, লেকচার শেষ হয়ে যাবে। তাহলে ভারতীয় উপমহাদেশে হচ্ছে মুসলমানদের আগমন। তো আমরা যদি হচ্ছে ইতিহাসের দিকে তাকাই, যখন হচ্ছে আমাদের চার খলিফার যখন সময়কাল ছিল, তখন আসলে মূলত আরবের যে ঐতিহ্য, এটা আসলে চারিদিকে আস্তে আস্তে বিস্তার হওয়া শুরু করে। এবং উনাদের সময় হচ্ছে ওনারা আশপাশে যে বিভিন্ন রাজ্য জয়, এটাতে হচ্ছে ওনারা ইন্টারেস্টেড ছিলেন। হ্যাঁ, তো উনাদের পর যখন ক্ষমতায় আসেন উমাইয়া খলিফাগণ, উনারা কিন্তু আরো রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তো আমরা দেখতে পাই যে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, উনার রাজত্বকালে পূর্বাঞ্চলীয় যে প্রদেশ ছিল ওটার শাসনকর্তা হয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফ সাহেব।
এই হাজ্জাজ বিন ইউসুফের যিনি জামাতা ছিলেন ওনার নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসিম। এই মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মূলত প্রথম 712 খ্রিস্টাব্দে ভারতে মুসলিম শাসন আসে। স্পেসিফিক বলতে গেলে এই সময় সিন্ধু বিজয় হয়, মানে সিন্ধু যে অঞ্চলটা আছে এটা মূলত বিজয় হয়েছিল এই মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। তো এই যে সিন্ধু বিজয় তারা করে, তাহলে এটা নেতৃত্ব দিয়েছিল আমরা বলেছি কি মুহাম্মদ বিন কাসিম, এবং এটা উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক ওই সময় খলিফা ছিলেন সিন্ধু বিজয়ের সময় মুসলিম জাহানের। আর হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন পূর্বাঞ্চলীয় প্রদেশ শাসনকর্তা, তার সহযোগিতাই হয় এটা। আর মেনে নেতৃত্ব দিয়েছিলেন মুহাম্মদ বিন কাসিম। তাহলে পরীক্ষায় যদি আসে যে আমাদের সিন্ধু বিজয় নেতৃত্ব কে দিয়েছেন, মুহাম্মদ বিন কাসিম দিয়েছেন। কত সালে দিয়েছেন? 712 খ্রিস্টাব্দে দিয়েছেন। ঠিক আছে, ওকে। এরপর উনি তো সিন্ধু বিজয় করলেন, বিজয় করে উনি যেটা করেন যে ওইখানের মূলত স্থানীয় যেসব শাসক ছিল ওদেরকে উনি ক্ষমতায় বসায়, উনি কিন্তু চলে যান। এরপর যিনি এক্সপান্ড করবেন বা এরকম আর কিছু করেন নাই। এরপর কিন্তু মোটামুটি আমরা দেখতে পাই 300 বছর কেটে গেছে সিন্ধু বিজয়ের। 300 বছর পর গিয়ে গজনির সুলতান মাহমুদ উনি ভারতবর্ষ পুনরায় আক্রমণ করেন, এবং উনি টোটাল 1000 থেকে 1027 সাল পর্যন্ত মোট 17 বার আক্রমণ করেছেন ভারতবর্ষ। এবং 1026 সালে গুজরাটের সোমনাথ মন্দির উনি আক্রমণ করেন, এবং ওনার আক্রমণের মূলত উদ্দেশ্য ছিল বিভিন্ন ধন সম্পদ এখান থেকে নিয়ে যাওয়া। যেহেতু ওই সময় ভারতবর্ষের প্রচুর সম্পদশালী ছিল, ধন সম্পদ ছিল, তো স্বাভাবিকভাবে বাইরের থেকে মানুষজন আসতো কি জন্য, এখানে হয় বাণিজ্য করবে, না হলে হচ্ছে গিয়ে তারা পরাক্রম খাটিয়ে যদি ধন সম্পদ নিয়ে যাওয়া যায়, এরকম একটা টেন্ডেন্সি ছিল। তো ওই সময় হচ্ছে গিয়ে সুলতান মাহমুদকে টোটাল 17 বার উনি আক্রমণ করেন। তবে উনি কিন্তু মুসলিম শাসন এখানে প্রতিষ্ঠা করেননি। হ্যাঁ, যদি উনি এসেছিলেন এখানে আক্রমণ করেছিলেন, বাট মুসলিম শাসন উনি প্রতিষ্ঠা করেননি। তাহলে আমাদের করেছেন কে এখানে? ভারতবর্ষে মুসলিম শাসন। এখানে মুসলিম শাসনের যদি আমি প্রথম যদি আমরা যদি ক্রেডিট দিই, তাহলে এটা হচ্ছে আমাদের শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। 1191 সালে উনি তরাইনের একটা যুদ্ধ হয়, তরাইন নামক একটা জায়গায়। মানে এই যে মোহাম্মদ ঘুরি প্রথম আসলে চিন্তা করেন কে যে উনি ভারতবর্ষের দিকে সাম্রাজ্য বিস্তার করবেন, ওই লক্ষ্যে কিন্তু উনি অ্যাটাক দেন। প্রথম হচ্ছে উনি যেটা একদম সংগঠিত একটা অ্যাটাক দিয়েছিলেন, এটা ছিল 1191 সালের প্রথম তরাইনের যুদ্ধ। পৃথ্বীরাজের সঙ্গে ওনার যুদ্ধটা হয়, তবে এখানে উনি পরাজিত হন। তবে উনি কিন্তু পরাজিত হয়ে থেমে থাকেননি, আবার হচ্ছে গিয়ে আপনার সে প্ল্যানিং করছে, প্ল্যানিং করে আবার সে যুদ্ধ করে পরের বছরই 1192 সালে। এবং আলটিমেটলি এই দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজকে উনি পরাজিত করে উপমহাদেশে তথা ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা উনি ঘটান। ঠিক আছে, তাহলে দ্বিতীয় তরাইনের যুদ্ধের মাধ্যমে প্রকৃতভাবে মুসলিম শাসনের সূচনা করেন কে? শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। আচ্ছা, সিন্ধু বিজয়ে হচ্ছে যেটা বললাম যে আপনাদের সিন্ধু বিজয় উনি করছেন, করে কিন্তু ওই সময় উনি আর ক্ষমতায় বসেন নাই, ওখানকার স্থানীয় যারা রাজা ছিলেন ওদেরকে আবার উনি বসায় দিছে ঠিক ঠিক করে। হ্যাঁ, তো আমরা দেখলাম কি যে ভারতবর্ষের মুসলিম শাসনের সূচনা ঘটেছিল মূলত শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির মাধ্যমে। তবে এখানেও কাহিনী আছে। এ আমাদের মোহাম্মদ ঘুরি উনি কিন্তু যুদ্ধে জয়লাভ করে উনি নিজে কিন্তু ক্ষমতায় বসেন নাই, উনি বসাইছে উনার বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে। আমাদের এই কুতুব ভাই কুতুবুদ্দিন আইবেক উনি ক্ষমতায় বসছেন, এবং উনি মূলত দিল্লিতে স্থায়ী মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তাহলে দেখেন কিছু কথার প্যাচ আছে। সিন্ধু বিজয় প্রথম করলো কে? আমাদের মোহাম্মদ বিন কাসিম। এরপর শিয়াবুদ্দিন মোহাম্মদ ঘুরি যুদ্ধে জয়লাভ করে করলো হচ্ছে ভারতে মুসলিম শাসনের সূচনা। কিন্তু যদি বলেন দিল্লিতে স্থায়ী মুসলিম শাসনের গোড়াপত্তন করেন অরিজিনালি হচ্ছে গিয়ে যিনি ক্ষমতায় বসছে
তার নাম হচ্ছে হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। এই কুতুবুদ্দিন আইবেক হচ্ছে দানশীলতার জন্য লাখ বক্স নামে পরিচিত ছিল, মানে প্রচুর দান করতো, লাখ বক্স এটা ওনার উপাধি ছিল। সমগ্র হিন্দুস্তানের প্রথম সম্রাট আমরা তাকে বলতে পারি, এবং উনি হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা। কাহিনী কি? কাহিনী হচ্ছে এই আইবেক শব্দটার অর্থ হচ্ছে দাস। মানে উনি মূলত আসলে আমাদের এই সুলতান, আমাদের শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির দাস ছিলেন, এবং উনি এত দক্ষ ছিলেন, ধীরে ধীরে উনার প্রমোশন হয়ে উনি কিন্তু সেনাপতি হয়ে যান। হ্যাঁ, এবং সেনাপতি হয়ে যাওয়ার পর এই তার সে এত বিশ্বস্ত ছিল এবং যোগ্য ছিল, তাই কিন্তু খুশি হয়ে উনি ওই সময় তাকে ক্ষমতায় বসান, এবং উনি শুরু করলেন কি, দাস বংশ শুরু করলেন। এই হচ্ছে উনার নামে বিখ্যাত, দেখি বলতে পারেন কিনা একটা বিখ্যাত মিনার উনার নাম, এটা কে? নাম বলতে পারবেন? গেস গেস, ওয়াইল্ড গেস। ইয়েস, কুতুব সাহেবের নামে কুতুব মিনার। এটা হচ্ছে কুতুব মিনার। তাহলে উনার হাত ধরে হচ্ছে মূলত কি হইল, আমাদের দিল্লিতে স্বাধীন যে সুলতানি শাসন, এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় কুতুবুদ্দিন আইবেকের হাত ধরে। তাহলে দিল্লির বুকে শুরু হইলো কি, দিল্লি সালতানাত। তাহলে এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1206 সালে। 1526 সালে এটার পতন ঘটে। এটা টোটাল 320 বছর টিকে ছিল। আর এটার প্রতিষ্ঠাতা কে ছিল? কুতুবুদ্দিন আইবেক ছিল। তবে প্রকৃত প্রতিষ্ঠাতা বললে, মানে আপনি বসলেন ক্ষমতায়, সমস্যা নাই, বাট যে শাসকটা বসে ক্ষমতাকে সুসংহত করে এবং চার মানে সবার প্রজাদের উপর আস্থা স্থাপন করে সে তার শাসনভারকে প্রতিষ্ঠা করতে পারছিল, উনি ছিলেন হচ্ছে ইলতুৎমিশ। আর একমাত্র মহিলা সুলতান হিসেবে আমরা তাকে দেখতে পাই হচ্ছে সুলতানা রাজিয়াকে এখানে। আর সেই শাসক ছিল ইব্রাহিম লোধি, আর রাজধানী ছিল দিল্লি। এগুলো হচ্ছে একসাথে সংক্ষেপে দেওয়া, আমরা কিন্তু পরবর্তী ডিটেল পড়তেছি, টেনশন করার কোনো কারণ নাই। সালতানাত বলতে মূলত সাম্রাজ্যকে বোঝাচ্ছে। তাহলে আমরা আইবেক সাহেবের তো দেখলাম, সে লাখ বক্স, সে দাসবংশ প্রতিষ্ঠা করলো। এবার পটভূমিতে চলে আসলো শামসুদ্দিন ইলতুৎমিশ, ভাগ্যবান দিল্লির সুলতান। কেন ওনাকে ভাগ্যবান বলা হচ্ছে? ওনার কাহিনীটা একটু দেখেন। উনি 1180 সালে যখন জন্মগ্রহণ করেন, উনিকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। উনি প্রথম জীবনে কৃতদাস হিসেবে থাকতে চাই, মানে কৃতদাস ছিলেন। তার ভাইরা তাকে হচ্ছে দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। বিক্রি করার পর ওই ব্যবসায়ী থেকে কিনে নিয়েছিল হচ্ছে বুখারা নামক একটা জায়গার কাজী সদর জং, উনি হচ্ছে কিনে নেন। বুখারায় উনিকে ভালোভাবে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। ওখান থেকে হচ্ছে উনাকে আবার কিনে নেন হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। এখন উনিও এত যোগ্য ছিল যে তাকে হচ্ছে সারজান্দার হিসেবে নিয়োগ করা হয়, অর্থাৎ তৎকালীন একটা প্রশাসক একটা পদ ছিল সারজান্দার। এরপর উনি কঠোর পরিশ্রমের দ্বারা তার আরো উন্নতি হয়, সে আমিরি শিকার এবং পরে গোয়ালিয়রের আমির হিসেবে উন্নীত হয়। এবং আইবেক দেখেন তাকে মেয়ের জামাই বানাই ফেলে। তাহলে দাস থেকে ডিরেক্ট মেয়ের জামাই ইলতুৎমিশ। এখন মেয়ের জামাই হয়েও ক্ষান্ত এখানে উনি ছিলেন না। কুতুবুদ্দিন আইবেক যখন মারা যান, তার পুত্র কিন্তু শাসনভার গ্রহণ করেছিল, বাট তার ছেলে অত কোয়ালিফাইড ছিল না। এই কারণে তুর্কিরা তাকে সুলতান হিসেবে মনোনীত করেন। হ্যাঁ, ও এখন কিন্তু আপনার তুর্কিরা কিন্তু মেইন শাসন ক্ষমতায় তুর্কিরা। হ্যাঁ, এই যে ঘুরি টুরি সবাই কিন্তু তুর্কি, এটা মাথায় রাখেন। হ্যাঁ, ইউসুফ জুলেখা টাইপ হয়ে গেছে না? মানে বিয়ে কোনে ভাগ্য তার খুব ভালো, পরিশ্রমের কারণে সেই ভাগ্য লাভ করছে। তাহলে আমাদের এই যে শামসুদ্দিন ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই, উনি হচ্ছে গিয়ে প্রকৃত প্রতিষ্ঠাতা তাকে বলা হয়। উনি মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রা প্রচলন করেন। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রা প্রচলন করেন কে? ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। আর এরপর আমরা স্লাইডে প্রথমে পড়েছিলাম যে আমাদের একমাত্র মহিলা সুলতান এই আমলের, উনি হচ্ছে সুলতানা রাজিয়া। এই তার ছবি। তাহলে দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী, উনি ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা, অর্থাৎ কুতুবুদ্দিন আইবেকের নাতনি। সুলতানা রাজিয়ার ড্রেসের নাম ছিল ঈদের।
আচ্ছা, হ্যাঁ, ইতিহাস মানে সন্দেহ থাকবে, এটা ঠিক। ইতিহাস কিন্তু সবসময় মানে বিজয়ীরা ইতিহাস লেখে, এবং ইতিহাসের ন্যারেটিভ বিভিন্ন সময় চেঞ্জ হয়। তো ইতিহাসের মধ্যে আসলেই প্রকৃত এসেন্সটা পাওয়া টাফ। তবুও আমরা হাতের কাছে যা আছে এটা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হয়, পড়তে হয়, এই আর কি। তো এই যে সুলতানি রাজিয়া, উনার যে দরবার, যে শাসনের যে সভা, ওইখানে 40 জন একটা গ্রুপ ছিল, যার নাম ছিল তারকান ই চেহিলগানি, 40 চক্র। এরাও মূলত, যেহেতু তারা দাস বংশ, এরা 40 জন কৃতদাস ছিল বা যোগ্য ছিল। তারা কি করত, সুলতানা রাজিয়াকে তার শাসনভার সম্বন্ধে বিভিন্ন পরামর্শ দিত। তো এখন এই পরামর্শদাতাই দেখা গেল কি তার পিছনে লাগছে, এবং আলটিমেটলি তাকে ষড়যন্ত্র করে সিংহাসনচ্যুত করে ফেলে। তাহলে এই তারকান ই চিহালগানি বা 40 চক্র বা 40 জন কৃতদাস রাজিয়াকে সিংহাসনচ্যুত করতে ভূমিকা রাখে। এখন যখন শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া ক্ষমতাচ্যুত হয়ে গেলেন, স্বাভাবিকভাবে তার পুত্র এবার চলে আসবে। বোন নাই, তাহলে বোনের ভাই আছে। ভাই ছিল সুলতান নাসিরউদ্দিন মাহমুদ। উনি সুলতান ইলতুৎমিশের পুত্র। উনি ছিলেন ফকির বাদশাহ নামে পরিচিত, মানে অত্যন্ত দিনহীন ভাবে জীবিকা নির্বাহ করতেন। এ কারণে ওনার টাইটেল ছিল ফকির বাদশাহ। পরীক্ষায় আসতে পারে নিচের কে ফকির বাদশাহ নামে পরিচিত ছিল। উত্তর কি হবে? সুলতান নাসির উদ্দিন মাহমুদ। এরপর আমরা আরেকজন সম্রাটকে এখানে দেখতে পাই এই বংশের মধ্যে, যার নাম হচ্ছে গিয়াস উদ্দিন বলবন। এও কিন্তু যে ডিরেক্ট তাদের পুত্র বা ওই ডিসেন্টে চলে আসে নাই, সে কিন্তু হচ্ছে পাওয়ারফুল ছিল, সে ক্ষমতা নিয়ে ফেলছে। গিয়াসউদ্দিন বলবন সাহেব অত্যন্ত কঠোর প্রকৃতির, মানে চেহারা দেখেন যে, দেখে তো মনে হচ্ছে একদম রাগী রাগী একটা ভাব, যে এখনই শেষ করে দিবে এরকম। উনি কিন্তু রক্তপাত এবং কঠোর নীতির জন্য তার খ্যাতি ছিল। ব্লাড এন্ড আয়রন পলিসি, যে মানে প্রচন্ড কঠোর, বিদ্রোহ খুব কঠোর হস্তে উনি দমন করতেন। হ্যাঁ, হ্যাঁ, অদ্ভুত লাগছে সব। ওয়ান বাই ওয়ান চিন্তা করেন, এটা তো গল্প ছলে বলতেছে, আমি যখন রিক্যাপ করব আবার হচ্ছে ইজি করে মনে করাই দিব, টেনশন করার প্রয়োজন নাই, টেনশন নট। উনি ছিলেন বিদ্যোৎসাহী এবং গুণীজনের পৃষ্ঠপোষক। উনি যদিও হচ্ছে গিয়ে আপনার কঠোর ছিল, বাট যারা গুণীজন তাদের কিন্তু সে খেয়াল করতো, যে এগুলা। উনি আমির খুসরু, যিনি ভারতের তোতা পাখি নামে পরিচিত, অত্যন্ত গুণী ব্যক্তি, তার দরবার অলঙ্কৃত করেন। তাহলে আমরা দেখলাম কি, যদি উনি কট্টর কঠোর ছিলেন, কিন্তু উনি কিন্তু আপনার আসলেই যারা পড়াশোনা করছে, গুণীজন যারা ছিল, তাদেরকে কিন্তু হচ্ছে সে মূল্য দিত। এবং তখনকার ভারতের তোতা পাখি নামে খ্যাত আমির খুসরু সাহেব, যিনি বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, তার দরবার অলঙ্কৃত করেন। এই হচ্ছে গিয়ে সেই আমির খসরু সাহেব। তাহলে গিয়াসউদ্দিন বলবনের পর আমরা আলাউদ্দিন খিলজি দেখব, দেখে হচ্ছে আমরা এরপর একটা ডিভাইস দিব, ডন্টরি। তো এবার চলে আসলাম আমরা হচ্ছে দিল্লির তখনকার যে শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খিলজি। উনাকে বলা হচ্ছে ভারতের আলেকজান্ডার। এটা বলেছেন কে? ইবনে বতুতা উপাধি দিয়েছেন। উনি দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। দিল্লির শাসকদের মধ্যে তিনি প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্রথম স্থায়ী সেনাবাহিনী যিনি গড়ে তোলেন, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি চতুর্দশ লুইয়ের মতো বলেন, আমি রাষ্ট্র। এটা কিন্তু খুব ইভেন্টফুল একটা লাইন। 14 লুই বলেছিলেন, আই এম এ স্টেট। এবং এই উক্তিটাকে কিন্তু স্বৈরাচারের একটা প্রতীক বলা হয়, উক্তি বলা হয়, যে আমি রাষ্ট্র, আমার ছাড়া কোনো কথা হবে না, আমি সর্বে সর্বা, আই এম এ স্টেট। 14 লুই। উনিও কিন্তু এমন বোস্টফুল ছিলেন আলাউদ্দিন খিলজি, যে আই এম এভরিথিং। তাহলে আমরা পাওয়ারফুল কে দেখলাম, আলাউদ্দিন খিলজি। এবার হচ্ছে আমরা একটা কাণ্ডের উপরে যাই, মুহাম্মদ বিন তুগলক। উনার নামে কিন্তু একটা কাণ্ড আছে, যেটা আপনারা পড়েন, বলেন তো দেখি। আমরা কি বলি? তুগলকি কাণ্ড বলি না? তুগলকি কাণ্ড। এই হচ্ছে তুগলক। তাহলে তুগলকি কাণ্ড যে আসছে, উনি কি করছে আসলে আমরা একটু দেখি।
উনি প্রথম যে কামটা করে সেটা হচ্ছে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। মানে দিল্লি ওই সময় হচ্ছে একটা ভাইটাল জায়গা ছিল, মিডল পয়েন্টে ছিল। এখন উনি হচ্ছে গিয়ে যে দিল্লি যেহেতু মাঝখানে, আবার এখানে আক্রমণ করাও যাবে এরকম একটা অজুহাতে মানে বিভিন্ন ক্যাওস ট্যাওস লাগায় উনি হচ্ছে দেবগিরিতে স্থানান্তর করেন রাজধানীটাকে। এখন দেবগিরিতে যে স্থানান্তর করলেন, জনগণ কিন্তু হচ্ছে তার এটার উপর সন্তুষ্ট হয় নাই, বা রাজকর্মচারী যারা ছিল তারা হচ্ছে বললো কি কিরে ভাই এটা কি কাম করলো, এটার কোনো তো লজিক নাই। উনি কি করলেন, উনি হচ্ছে সোনা রূপার মুদ্রার পরিবর্তে প্রথম তামার মুদ্রা প্রচলন করেন। এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তবে এখানে একটা গ্যাঞ্জাম লেগে যায়, যেহেতু করলেন তামার মুদ্রা, তামা তো ইজিলি অ্যাভেলেবল, এটার হচ্ছে সবাই নকল করা শুরু করলো, জাল নোট, জাল মুদ্রা বানানো শুরু করে। তাহলে দেখেন, এদিকে প্রথমে সে দেবগিরিতে স্থানান্তর করলো, আবার এদিকে তামার মুদ্রা প্রচলন করে বাজারে জাল মুদ্রায় সয়লাভ হয়ে গেল। তাহলে এখান থেকে কিন্তু তার একটা দুর্বলতা প্রকাশ পায়, এবং ওখান থেকে মানুষজন এই যে কাণ্ডগুলোকে যে এলাহি কারবার আপনার, বাট রেজাল্টের বেলায় নবডঙ্কা, এখান থেকে চলে আসে তুগলকি কাণ্ড ব্যাপারটা। তাহলে দেখেন একটা সময় কিন্তু একটা ইন্টার রিলেটেড, ইতিহাসগুলো এভাবে পড়লে দেখবেন যে মনে থাকবে আর কি। হ্যাঁ, ভারতের কৃষির উন্নতির জন্য উনি আমির কোহি নামে একটা কৃষি বিভাগ তৈরি করেন। হ্যাঁ, ভালো কাজও করছে। তাহলে দেখলাম কি, দিল্লি থেকে দেবগিরি স্থানান্তর করলেন, উনি প্রতীক তামার মুদ্রা প্রচলন করলেন, উনি আমির কোহি নামে একটা কৃষি বিভাগও স্থাপন করলেন। তাহলে এই সেই তাম্র মুদ্রা মোহাম্মদ বিন তুগলকের। এবার চলেন আমরা রিক্যাপ করে আসি। বোরিং লাগতেছে নাকি? ইতিহাস বোরিং লাগতেছে? একটু বোরিং ব্যাপার এটা, ঠিক আছে, আস্তে আস্তে বুঝে যাবেন। এটা কঠিন, হ্যাঁ, প্রথমবার পড়তেছেন না, ইজি হবে, কঠিন তো একটু লাগবেই। তবু হচ্ছে যতটুক মনে করা যায় এটা হচ্ছে আমরা ট্রাই করতেছি। হ্যাঁ, ধন্যবাদ, ইতিহাস ভালো লাগতেছে, এনজয়িং, থ্যাঙ্কস আ লট। হ্যাঁ, ক্লাসের পরে ক্লাসে শেষ, এটাই হচ্ছে কি আমাদের করতে হবে। তাহলে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের যে চার খলিফার সময় অ্যারাবিক যে কালচার, এটার সংস্কৃতির সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং তারা সাম্রাজ্য বিস্তারে ওই সময় আস্তে আস্তে মনোনিবেশ করেন, যেটা উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক যখন ক্ষমতা নেন, খলিফা হন, তখন হচ্ছে আস্তে আস্তে উনার যে এক্সপানশনের প্ল্যানটা, এটা আরো বিস্তৃতি লাভ করে ওই সময়। এরপর উনার যে পূর্বাঞ্চলীয় প্রদেশ, এটা হচ্ছে শাসনকর্তা হিসেবে উনি নিযুক্ত করেন হাজ্জাজ বিন ইউসুফকে। উনি মেইনলি ছিলেন ইরাকের গভর্নর, আমরা রানিং যে ইরাক দেখছি ওটা। এই হাজ্জাজ বিন ইউসুফের হচ্ছে জামাতা ছিলেন মুহাম্মদ বিন কাসিম। আর এই মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মূলত ভারতবর্ষে মুসলিম শাসন হয়েছে 712 খ্রিস্টাব্দে। পূর্বাঞ্চলীয় প্রদেশ মানে আপনার আফগান জোনটন ওই সাইডটা। হ্যাঁ, এটা আমাদের যে পূর্বাঞ্চল ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এখনকার পূর্বাঞ্চল না, তখনকার পূর্বাঞ্চল। তাহলে এরপর দেখলাম উনি যে সিন্ধু বিজয় করলো মোহাম্মদ বিন কাসিম, উনি কিন্তু হচ্ছে ক্ষমতায় বসেন নাই, ওই সময় স্থানীয় কিছু ক্ষমতায় বসাইছেন রাজা রাজরাদের। হ্যাঁ, ইরাক ওই জোনটা। এরপর প্রায় 300 বছর কেটে যায়, সুলতান মাহমুদ আবার ভারতবর্ষ আক্রমণ করেন, এবং এবার তিনি টোটাল 17 বার আক্রমণ করেছিলেন, তবে উনিও শাসন প্রতিষ্ঠা করেন নাই। পূর্বাঞ্চল অফ মির্জাপুর, হ্যাঁ মির্জাপুর যারা সিরিজ দেখছেন, পূর্বাঞ্চলের মাহাত্মটা তো অন্যরকম মির্জাপুরের ক্ষেত্রে। পূর্বাঞ্চল যার দখলে সেই তো খেলা খেলবে। তো এরপর আসে হচ্ছে শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। উনি করলেন কি, উনি হচ্ছে চিন্তা করলেন যে না, আমাকে সাম্রাজ্য বিস্তার করতে হবে। প্রথম তরাইনের যুদ্ধ উনি পরিচালনা করেন এবং হেরে যান পৃথ্বীরাজের কাছে। পরবর্তীতে দ্বিতীয় তরাইনের যুদ্ধ উনি জয়লাভ করেন। তবে উনিও কি করলেন, উনি হচ্ছে গিয়ে তার বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবেকের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, এবং কুতুবুদ্দিন আইবেক ক্ষমতায় বসেন। উনি প্রচুর টাকা পয়সা দান করতেন। হ্যাঁ, মানে আগে দাস থাকলে কি হবে, বাট সে প্রচুর দানশীল ছিল, এবং এখানে উনি হচ্ছে লাখ বক্স নামে হচ্ছে পরিচিত ছিলেন। সমগ্র হিন্দুস্তানের প্রথম সম্রাট ছিলেন উনি, কুতুবুদ্দিন আইবেক। আচ্ছা, পৃথ্বীরাজ, অক্ষয় কুমারের পৃথ্বীরাজ মুভিটা, না পৃথ্বীরাজ মুভিটা দেখা হয় নাই।
সমগ্র হিন্দুস্তানের হচ্ছে প্রথম সম্রাট ছিলেন। তাহলে উনি কুতুব মিনার সহ শুরু করে হচ্ছে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। তাহলে আমরা দেখতে পাই যে দিল্লি সালতানাত মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1206 সালে, 1526 সালে এটার পতন ঘটে। 320 বছর টোটাল এটা হচ্ছে টিকে ছিল এই সালতানাত। কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠা করলেও আমরা দেখলাম কি এখানে প্রকৃত প্রতিষ্ঠা ছিল ইলতুৎমিশ। একমাত্র মহিলা সুলতান ছিল সুলতানা রাজিয়া। শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি, আর রাজধানী ছিল দিল্লিতে। শামসুদ্দিন ইলতুৎমিশ মেয়ের জামাই দাস থেকে, তাহলে সৌভাগ্যবান। তিনি প্রথম কি করেন? মুদ্রা প্রচলন করেন। ঘুরি মরে যায় ওই কাহিনী অনুযায়ী। আচ্ছা, যাক, কাহিনীতে তো অনেক কিছুই বলা যায়, বললাম না, মানে ইতিহাস মানে বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন কিছু, আমরা এটাই জানি, সমস্যা নেই। এরপর চলে আসে ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া, যিনি দিল্লি সিংহাসন আরোহণকারী প্রথম মুসলমান নারী। 40 চক্র বা তারকানি চিহালগানি এরা হচ্ছে তাকে সিংহাসনচ্যুত করে। এরপর আমরা দেখলাম সুলতান নাসির উদ্দিন মাহমুদ, যিনি ফকির বাদশা নামে পরিচিত ছিল, ইলতুৎমিশের ছেলে। কেন ভাগ্যবান? কেন ভাগ্যবান বলতে হচ্ছে দেখেন, এই মানে তার যোগ্যতা অনুযায়ী সে হচ্ছে একটা দাস থেকে তার মেয়ের জামাই থেকে সম্রাট হয়ে গেছে, এই কারণে বলছি আর কি। এরপর আমরা কঠোর গিয়াসউদ্দিন বলবনকে দেখতে পাই, যিনি কঠোর হলেও গুণীজনের পৃষ্ঠপোষক ছিলেন। আমির খসরু তার দরবার অলঙ্কৃত করেন। এরপর আমরা শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খিলজিকে দেখতে পাই, যিনি হচ্ছে গিয়ে প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন, যাকে ইবনে বতুতা ভারতের আলেকজান্ডার বলে, এবং উনি 14 লুইয়ের মতো বলেছিলেন যে আমি রাষ্ট্র। এরপর আমরা তুঘলকি কাণ্ডের মোহাম্মদ বিন তুঘলককে দেখলাম, উনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন কে, এটা হবে মোহাম্মদ বিন তুঘলক। উনি প্রথম তামার মুদ্রা প্রচলন করেন এবং কৃষি উন্নয়নের জন্য উনি গঠন করেন আমির কোহি। তাহলে একটা পোর্শন শেষ, আর লাস্ট টাইপ। এখন দেখি ঝটপট বলে ফেলেন, সিন্ধু বিজয়ের নেতৃত্ব দেন কে? ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যেতে হবে, হ্যাঁ? তাহলে হচ্ছে কাসিম, মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে। যদি আমরা বলি দিল্লিতে স্থায়ী মুসলিম শাসনের গোড়াপত্তন করেন কে? গোড়াপত্তন, বিভিন্ন কথা আসছে। স্থায়ী মুসলমান শাসনের গোড়াপত্তন বললেই এটা আমাদের কুতুব সাহেব, কুতুবউদ্দিন আইবেক, ভুল করা যাবে না। কুতুব। দিল্লি সুলতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বললে কি হবে? প্রকৃত, প্রকৃত যখন মেনশন করবে হচ্ছে ইলতুৎমিশ। দিল্লির শাসকদের মধ্যে প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন কে? কোন সেই তিনি? হচ্ছে আলাউদ্দিন খিলজি। আর মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রা প্রচলক কে ছিলেন? প্রথম মুদ্রা প্রচলন করছে কে? এটা ইলতুৎমিশ। এই যে আপনারা বলছেন কঠিন লাগতেছে, মনে থাকবে কিনা, এই দেখেন পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, বিলিভ মি, সবই পারতেছেন, ডোন্ট ওয়ারি, পারবেন। তাহলে আমরা দেখেন এতক্ষণ দেখলাম কোথায়? আমরা দেখলাম হচ্ছে দিল্লির অবস্থা। তাহলে আমার বাংলায় কি হচ্ছে? বাংলায় এবার ঢুকতেছে কে? আমরা ছোটবেলায় জানলাম পড়তে 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 মুখের ফানা তুলে ফেলছে, আমরা সবাই জানিয়ে নাম, সমাজ বই প্রচুর পড়ছি। দেখি বলেন বাংলায় ঢুকতেছে কে? ইয়েস, বাংলায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এন্ট্রি নিচ্ছে, কিন্তু সে 1204 সাল। তখন রাজত্বকার সেন বংশের রাজত্ব, রাজা লক্ষণ সেন। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলার কাছেই বিহারে জয়লাভ করছিল ওই সময়। তো স্বাভাবিকভাবে বাংলার লক্ষণ সেন হচ্ছে টেনশনে ছিল যে কখন আবার, যেহেতু কাছে চলে আসছে, কখন আবার অ্যাটাক করে, এরকম একটা টেনশন। চারিদিকে হচ্ছে নিরাপদ ব্যবস্থা। এবং তখন এই যে সেন বংশের, ওদের হচ্ছে দুইটা রাজধানী ছিল, একটা হচ্ছে নদী, একটা বিক্রমপুর। তো ওই সময় উনি নদিয়ায় ছিলেন।
এবং আপনার বাংলার চারপাশ দিয়ে যে অ্যাটাক করবে এরকম একটা জায়গা ছিল তেলিয়াগড় বলে, তেলিয়াগড় বা তেলিয়াগিরিও বলে অনেকে, তেলিয়াগিরি বা তেলিয়াগড়, এটা গিরিপথ। ওরা চিন্তা করছিল হচ্ছে যদি সে অ্যাটাক করে এই জোনটা দিয়ে সে অ্যাটাক করতে পারে, তাহলে এখানে তুমি হচ্ছে গিয়ে বিশাল সৈন্য মজুত করো। হ্যাঁ, সিকরিগড়, তেলিয়াগড় আর সিকরিগড় এই দুইটা গড় ছিল, তেলিয়াগড় আর হচ্ছে সিকরিগড়। তাহলে এই জোনটাতে পুরো নিরাপত্তা, কোনো সমস্যা নাই। এখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন তো চালাক মানুষ, সে চিন্তা করলো যে এই দুইটা জোন যেহেতু তারা কাভার দিচ্ছে, সে একদম মানে সিলেবাসের বাইরে থেকে চলে আসলো। কোন দিক দিয়ে? উনি চলে আসলো ঝাড়খণ্ড দিয়ে। ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে সাডেন অ্যাটাক করলো। তবে অ্যাটাকও তখনও করে নাই, উনি হচ্ছে প্রচন্ড তীব্র বেগে তার বাহিনী নিয়ে আগানো শুরু করে এবং ওই গভীর অরণ্য দিয়ে যখন পাস করলো তখন আলটিমেটলি সে এত জোরে আসছিল তার সাথে মাত্র তার 17 জন সৈন্য তাল মিলাইতে পারছে। এখন সে যে আসলো, আসার পর সে কিভাবে ঢুকবে? তারে তো ঢুকতে তো এমনি দিবে না। সে বললো কি যে ভাই আমরা বণিক, আমরা বাণিজ্য করতে আসছি। আসলো, ওভাবে ঢুকছে। ঢুকার পর ওই সময় মোটামুটি অরক্ষিত ছিল বাংলা, তারা হঠাৎ করে হচ্ছে আপনার আক্রমণ শুরু করে দেয় এবং অতর্কিত আক্রমণে স্বাভাবিকভাবে তারা হঠাৎ করে ঘাবড়ে যায় এবং ওই সময় লক্ষণ সেন চলে গেল বিক্রমপুরে। যদিও পরে সে বিক্রমপুরে অনেকদিন আরো সে শাসন করছে, কিন্তু নদিয়ার দখলে চলে যায় বখতিয়ার খিলজির হাতে এবং এভাবেই 1204 সালে মুসলিম শাসনের সূত্রপাত ঘটে বাংলায়। আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমাদের বাংলায় শাসনের সূচনা করলো কি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি আফগানিস্তানের অধিবাসী ছিলেন, বাট জাতিগতভাবে সে তুর্কি ছিল, তার বংশ হচ্ছে খিলজি। সে সৈনিক ছিলেন, সে বিহার জয় করেছিলেন 1203 সালে, বাংলা জয় করেন 1204 সালে। দুর্ভাগ্যজনক ভাবে 2 বছর পরই আলী মর্দান নামে একজন ব্যক্তির হাতে উনি হচ্ছে মৃত্যুবরণ করেন, তাকে মানে খুন করা হয় বলা হয় এরকম কথা। ও ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হচ্ছে গিয়ে এটা তো ইয়েতেই আপনার ইন্ডিয়াতে, এটা মূলত এখনো চেন্নাই দিকে, হ্যাঁ, চেন্নাই সুপার কিংস ওদিকে ঝাড়খণ্ডটা, ওদিকে আশপাশে আছে। তো বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা বললে আমরা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে আমরা এটা জানি। উনি নদিয়া জয় করেছেন মাত্র 17 জন সৈন্য নিয়ে। কাকে পরাজিত করেন? লক্ষণ সেনকে পরাজিত করেন এবং উনি রাজধানী, হ্যাঁ এটা হচ্ছে চেন্নাই বলতে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের পাশে, এটা হ্যাঁ ভালো বলেছেন, এটা হচ্ছে অ্যাকুরেট লোকেশন ওয়েস্ট বেঙ্গলের দিকে। তাহলে রাজধানী ছিল হচ্ছে লখনাবতী বা লখনৌতি, যেটা গৌড়, এখানে উনি স্থাপন করেন, যেটা গৌড় নামে পরিচিত ছিল। উনি মারা যান কখন? 1206 সালে তিব্বত অভিযানের সময়। আর বাংলার সুলতানের মধ্যে আমরা দেখতে পাই এই যে উনি খিলজি বংশ প্রতিষ্ঠা করছে, এখানে বাংলার সুলতানের মধ্যে প্রথম হচ্ছে মুদ্রা চালু করেছিলেন হচ্ছে ইয়োজ খিলজি। এই খিলজি বংশের একজন রাজা ইয়োজ খিলজি, এই নামটা হচ্ছে আমরা মনে রাখবো। বাংলার সীমানা তখন হচ্ছে অনেক বিস্তৃত, হ্যাঁ। তাহলে বখতিয়ার খিলজি আলটিমেটলি মৃত্যু হলো 1206 সালে। তাহলে এই যে বাংলায় মুসলমান শাসন শুরু হলো, এটাকে আমরা একটা সাথে স্লাইডটা দিলাম। তাহলে প্রথম আসে হচ্ছে তুর্কি শাসন, এই তুর্কির মধ্যেই কিন্তু ওরা খিলজি এক গ্রুপ। খিলজির পর আসে হচ্ছে দিল্লির মুসলিম শাসকের অধীনে মামলুক শাসন, এটা 60 বছর চলেছিল। এরপর সুলতানি আমল শুরু হয়, এখানে আবার বিভিন্ন বংশ পরিক্রমায় আসে। এরপর আসে হচ্ছে আফগান শাসন, এরপর হচ্ছে মুঘল আমল। হ্যাঁ, তাহলে টোটাল এই 4টা আমল হচ্ছে একটার পর 1 বাই 1 আমরা দেখতে পেলাম। এখানে হচ্ছে বাংলার মসনদে তারা হচ্ছে বসবে। তাহলে প্রথমে আমরা তুর্কি শাসন দেখলাম খিলজি। তাহলে এই যে তুর্কি শাসনটা ছিল, এখানে একটা ব্যাপার যেটা ছিল যে এটা কিন্তু পুরোপুরি স্বাধীন বলা যাবে না। মানে বাংলায় যারা শাসন করছে এরা কিন্তু পুরোপুরি স্বাধীন না, কারণ শাসকদের সকলেই দিল্লির সুলতানের অধীনে আসছিল। কিন্তু ওরা দিল্লিতে যে আমরা দেখলাম আমাদের আইবেক বংশ ক্ষমতায় বসছে, দাস বংশ, তারা কিন্তু তাদের প্রতিনিধি পাঠাচ্ছিল যে তোমরা আমাদের হয়ে ওখানে শাসন করো, ওদেরকে ওখানে পাঠাচ্ছিল। তো অনেক শাসনকর্তাই, তবে দেখা গেল কি যে ক্ষমতায় অনেকদিন ধরে যেহেতু তারা বসে আছে, তারা কিন্তু তাদের মনে ক্ষমতার লোভ জেগে গেছে, তারা দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চাইছিল।
তবে দেখা গেল কি তাদের বিদ্রোহ কিন্তু অনেকাংশে সফল হয় না, দিল্লির আক্রমণের মুখে ব্যর্থতায় পর্যবসিত হয়। মুসলিম শাসনের এ যুগ ছিল বিদ্রোহ বিশৃঙ্খলায় পূর্ণ। তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলাদেশের নাম দিয়েছিলেন বুলগাকপুর, যার অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী। ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। মানে ওই সময় এত বিদ্রোহ হইতো তুর্কি শাসন আমলে যে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি উনি এখানে যখন ঘুরতে আসেন দেখেন যে কিরে ভাই খালি বিদ্রোহ হচ্ছে, এখান থেকে হচ্ছে উনি নাম দিয়েছিলেন কি বুলগাকপুর, এটার যার অর্থ ছিল বিদ্রোহের নগরী। আর এই যে বললাম খিলজি বংশের ইয়োজ খলজি নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন। তাহলে দেখেন আমাদের দিল্লিতে কিন্তু আলাউদ্দিন খলজি স্থায়ী সেনাবাহিনী প্রতিষ্ঠা করলেন। খলজি বংশের এত শাসন হইলো এখানে, বাট কেউ ফিল করতে পারলো না এই যে নদীমাতৃক এলাকা, এখানে যদি আমি নৌবাহিনী প্রতিস্থাপন না করি আমার ক্ষমতা কিন্তু ধরে রাখা যাবে না। হ্যাঁ, তো উনি স্থাপন করলো কি এখানে প্রথম মুসলমান শাসকদের মধ্যে নৌবাহিনীর গোড়াপত্তন উনি করলো ইয়োজ খলজি সাহেব। এরপর চলে আসলো উনাদের পর মামলুক বংশ। হ্যাঁ, দাস, এই যে দাস ছিল, দাসদের হচ্ছে আরেক নাম বলা হতো মামলুক। তাদের হাতে টোটাল 60 বছর ক্ষমতা যায়, আবার 1227 থেকে 1287 পর্যন্ত। তাহলে এই দাস, এটাকে মামলুক শাসক কেন বলা হচ্ছে? এতদিন দেখেন ওরা কিন্তু প্রতিনিধি পাঠায়, ডিরেক্ট অ্যাপয়েন্ট করে দিছে যে তুমি শাসন করো, মানে শাসনকর্তা বানাই দিছে। দেখলো যে এত বিদ্রোহ হচ্ছে, পরে তারা চিন্তা করলো কি যে না, আমাকে ডিরেক্ট হস্তক্ষেপ করতে হবে, হয়তো আমি ছোটখাটো মানুষ দিয়ে চালাবো, বাট ক্ষমতাটা আমার হাতে থাকবে, এরকম একটা প্ল্যান তারা করছে। তাহলে এই যে মামলুক শাসনটা ওদের হাত ধরে শুরু হয়েছে, এবং যখন ওই যে ক্ষমতায় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ আমরা দেখে আসলাম, ইলতুৎমিশের পুত্র, উনি ছিলেন হচ্ছে বাংলার প্রথম তুর্কি শাসক, অর্থাৎ ডিরেক্ট তার ক্ষমতা এবার দিল্লির কাছে সে একদম কন্ট্রোল করতেছে এখন। তাহলে ওনার ফকির বাদশা নামে পরিচিত ছিল, এটা তো আমরা দেখছি। তাহলে আমরা উল্লেখযোগ্য যদি কিছু তুর্কি শাসক এ সময় দেখতে পাই, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল তুঘরিল। এরপর আরেকজন ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ বুগরা খান, যিনি স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করেন। উনি হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের ছেলে ছিল। ওই যে আমরা কঠোর শাসক দেখলাম গিয়াসউদ্দিন বলবন। ব্রেক ব্রেক হচ্ছে প্রয়োজন নাই, আর 2-3টা স্লাইড শেষ হয়ে যাবে, এরপর আমরা ডিরেক্ট কাহুতে চলে যাবো, তারা নাই। মামলুক মানে হচ্ছে যারা দাস ছিল, দাসদের হচ্ছে মামলুক বলা হতো। হ্যাঁ, তখন কিন্তু মানে শাহী শাহী নাম ধারণ করতো, দেখেন ক্ষমতা পায়ে কিন্তু তারা বড় বড় নাম ধারণ করতেছে। তাহলে তার নাম অনুসারে এই যে বুগরা খান, উনার নাম অনুসারে কিন্তু বগুড়া জেলার নামকরণ করা হয়েছে। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ, তার আমলে বাংলায় আসছিল হচ্ছে হজরত শাহজালাল। তাহলে এরা ছিল উল্লেখযোগ্য তুর্কি শাসক। এখন এরপর যেটা দেখা যায়, তারা তো শাসন করলো 60 বছর, মামলুক শাসনটা ছিল, কিন্তু দিল্লির সুলতানরা টোটাল 200 বছর বাংলাকে নিজেদের শাসনে রাখতে পারেন নাই। টোটাল 200 বছর তাদের শাসনভারটা হাতে ছিল না। ওই সময় তাদের যারা শাসন ক্ষমতায় ছিল তারা কিন্তু বিদ্রোহ করতে সক্ষম হয় এবং স্বাধীনতা কাইন্ড অফ লাভ করে ফেলেন আর কি। হ্যাঁ, তো এই কাজটা যিনি প্রথম করেছিলেন উনি ছিলেন হচ্ছে সোনারগাঁওয়ের শাসনকর্তা বাহারাম খান। তখন মারা যান, মানে বাহারাম খান করেন নাই, উনি যখন মারা গেছেন তার একজন বর্মরক্ষকতা গার্ড ছিল, সেনাপতি টাইপস, তার নাম হচ্ছে ফকরা। ফকরা কি করলো, প্রভু যখন মরে গেল সে চান্স পে ডান্স। হ্যাঁ, শাহজালাল রাজি আল্লাহ আনহু হবে, ইয়েস, ঠিক আছে, এটা জাস্ট হ্যাঁ রা, আচ্ছা আচ্ছা র হবে না, ওকে ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তাহলে দেখেন ফকরা কি করলো, চান্স পে ডান্স মারলো। সে হচ্ছে প্রভুর মৃত্যুর পর স্বাধীনতা ঘোষণা করে দিল, এবং ফকরা থেকে ডিরেক্ট দেখেন শাহী নাম নিয়ে নিছে, কিন্তু ফখরুদ্দিন মুবারক শাহ নাম ধারণ করে ফেলছে। এই নাম নিয়ে উনি সোনারগাঁওয়ের সিংহাসনে বসে যান। তাহলে তার হাত ধরে কিন্তু বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় 1338 সালে, এবং আমরা দেখতে পাই এটার পতন ঘটেছিল 1538 সালে, এবং সুলতানি শাসন টিকে ছিল মোট 200 বছর। তাহলে প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন। এখানে কিন্তু সেই প্রকৃতর খেলা আছে। প্রকৃত ছিলেন হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, আর আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন শ্রেষ্ঠ শাসক, আর শেষ শাসক ছিল হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। আর তাদের রাজধানী ছিল সোনারগাঁ গৌড়। এটা জাস্ট ওপেনিং স্লাইড। এবার আমরা দেখি
বাহরাম শাহ কেন না, বাহরাম শাহকে মেরে ফেলছে, মেরে তো হচ্ছে গিয়ে ফকরা ক্ষমতা দখল করছে। বাহরাম শাহ তো প্রভু ছিল। তাহলে এই ফখরুদ্দিন মোবারক শাহ ছিল বাংলার প্রথম স্বাধীন সুলতান, প্রথম স্বাধীন। 1338 সালে উনি শাসন ক্ষমতা দখল করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন। উনি এসে কি করছে, ফকরা নিজ নামে কিন্তু মুদ্রাও জারি করছে। নাম শুধু পরিবর্তন করছে এটা না, সে বলছে শালার আমার নামে একটা মুদ্রাও থাকতে হবে যাতে ইতিহাসবিদরা আমারে পরে পরবর্তীতে। আচ্ছা, তাহলে ফকরার আমল শেষ। এবার আমরা দেখব ক্ষমতায় আসবে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। উনি কিন্তু হচ্ছে একজন জোস পাবলিক, উনি সমগ্র বাংলা অধিকার করে ফেলেন। শুধু যে সোনারগাঁ দখল করছে এটা না, উনি আরো বিস্তৃত করে ফেলছে। হ্যাঁ, বাংলার দিল্লি প্যাচ লাগবে, হ্যাঁ বাংলা দিল্লি প্যাচ লাগবে, আলাদা আলাদা করবেন, লিখে পড়বেন, পড়তে গেলে দেখবেন যে প্যাচ ছুটে যাবে। হ্যাঁ, না বাহারাম খাঁ শাসন করছে, যে বাহারাম খাঁ তো ছিল আপনার দিল্লির হয়ে শাসন করছে। এরপর তো হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ এসে উনি স্বাধীনতা ঘোষণা করছে, উনি তো যখন স্বাধীন, তাই প্রথম যখন আমরা স্বাধীন বলবো এটা আমরা ফখরুদ্দিন মোবারক শাহকে বলবো। শামসুদ্দিন ইলিয়াস শাহ এসে কি করলো, সমগ্র বাংলাটা নিজের আন্ডারে নিয়ে আসলো এবং এ কারণে তার উপাধি হয়ে গেল শাহী বাঙাল। এবং সমগ্র বাংলাকে উনি একত্র করে নাম দিল বাঙ্গালা। আমরা যে বাংলা নামের নামটা দেখতে পাই এটা কিন্তু নাম দিয়েছেন কে, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। আবার ইলিয়াস খান মনে করেন না, হ্যাঁ। তো অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসনকর্তা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। এটা হচ্ছে অবিভক্ত বাংলা, ওই যে পুরোটা যেহেতু সে জনপদ দখল করে নিছে নিজের আন্ডারে, আর তার সময় থেকে বাংলার অধিবাসীগণ পরিচিত হয় বাঙালি নামে। আর তার উপাধি কি ছিল, শাহী বাঙ্গাল অথবা বাঙ্গালিয়ান অনেকে বলে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটা সম্রাটকে দেখলাম, গিয়াসুদ্দিন আজম শাহ, যিনি হচ্ছে চিঠি দিত বন্ধু বান্ধবকে। যিনি চিঠি দিত উনি হচ্ছে পারস্যের কবি হাফিজের সাথে পত্র বিনিময় করেন। এই প্রশ্নটা প্রায় আসে, মানে আগে আসতো আর কি, বা আপনারা আগেও পড়ছেন হয়তো এটা। গিয়াসুদ্দিন আজম শাহ যিনি পত্র বিনিময় করছে। বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা এ সময়ে সম্পন্ন করেন। তাহলে এটা একটা ইভেন্টফুল ঘটনা। এই সময় কিন্তু শাহ মোহাম্মদ সগীর তার আমলেই ইউসুফ জুলেখাটা কমপ্লিট করছে। এবং উনি কিন্তু অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন। গোলাম হোসেন সলিম জায়েদপুরি কর্তৃক রচিত রিয়াজুস সালেতিন নামক গ্রন্থে তার ন্যায় বিচারের কথা বর্ণনা আছে। গিয়াসুদ্দিন আজম শাহের কথা এখানে বর্ণনা আছে। তাহলে উনি কি করছেন, উনি পারস্যের কবি হাফিজের সাথে পত্র বিনিময় করছেন। উনার সময় কিন্তু শাহ মোহাম্মদ সগীর বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা সম্পন্ন করেন। আচ্ছা, এবার একটু ছন্দপতন হইল, পটভূমিকায় চলে আসে রাজা গণেশ। রাজা গণেশ কিন্তু হচ্ছে মোটামুটি পাওয়ারফুল হিন্দু শাসক ছিল। উনি ইলিয়াস শাহী রাজবংশকে ক্ষমতাচ্যুত করে নিজে ক্ষমতায় বসে যান এবং স্বাধীন হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সমগ্র বাংলা জুড়ে। পরবর্তীতে যেটা দেখা যায়, আহ সে যেহেতু অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিল এবং সে মোটামুটি নিপীড়নও করত, ওই সময় জৌনপুর নামে একটা জায়গা ছিল, ওখানের হচ্ছে ইব্রাহিম সরকি নামে একজন শাসক ছিলেন। তার শরণাপন্ন হয় সবাই, বলেন যে গণেশের হাত থেকে আমাকে বাঁচাও। তখন হচ্ছে গিয়ে আপনার গণেশের রাজ্য সে আক্রমণ করে এবং গণেশ অত্যন্ত চালাক ব্যক্তি ছিল। সে বলছে ঠিক আছে, আমি আমার ছেলে যদুনারায়ণ, যদুনারায়ণকে হচ্ছে আমি ইসলাম ধর্মে দীক্ষিত করাচ্ছি, আমাকে মায়েরও টাইরো না, এবং আমি সমস্যা নেই, আমি যদুনারায়ণকে ক্ষমতায় বসাবো। এখন যদুনারায়ণ হচ্ছে ধর্ম পাল্টায় ইসলাম ধর্ম গ্রহণ করে, তার নাম হয় জালালউদ্দিন মোহাম্মদ শাহ। এবং মজার ব্যাপার হচ্ছে কি, সে তো ক্ষমতায় বসলো, বসার পর সে যখন চলে যায় আবার তাকে ক্ষমতা থেকে সরায়, আবার কিন্তু রাজা গণেশ আবার ক্ষমতায় বসে যায়। হ্যাঁ, তাহলে এই জালালউদ্দিন মোহাম্মদ শাহের পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। এটাও ইম্পর্টেন্ট ইনফরমেশন যে কৃত্তিবাস রামায়ণ রচনা করেছিলেন কার সময়ে, এটা হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ শাহের আমলে, ওনার পৃষ্ঠপোষকতায়। সেই কূটনীতি। টি ব্রেক শেষ তো, টি ব্রেক তো একটু করে আছে, আর কি টি ব্রেক দিব। এখন গণেশ তো আর সে তার টার্ম মোটামুটি কমপ্লিট করছে, কমপ্লিট করার পর এরপর তো আবার তার যে আমাদের ইলিয়াসাহী বংশের বংশধররা তারা ওয়েট করতেছে না যে আমার তো বাপদার সম্মতি নিয়ে নিলে এত সহজে ছেড়ে দিব। সে হচ্ছে গিয়ে আবার পটভূমিকায় তাদের চলে আসছে। তাহলে পরবর্তী ইলিয়াস শাহী বংশ
প্রতিষ্ঠা হয় 1435 থেকে 1487, এই টার্মে আবার আসলো। এখানে কে চলে আসছে? নাসিরুদ্দিন মাহমুদ শাহ। দেখেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ কিন্তু অনেক নাম আছে, এটা একটু প্যাচ লাগতে পারে, একটু খেয়াল করে আর কি। এই নামটা কেন জানি তাদের খুবই পছন্দের, তারা সবাই এই নাম ধারণ করতেছিল। তাহলে উনি হচ্ছে পরবর্তী ইলিয়াস শাহী যুগের প্রথম প্রকৃত শাসক ছিল। তার শাসন আমলে বাগেরহাটে, যেটা খলিফাতাবাদ নামে পরিচিত ছিল, এখানে আসেন খান জাহান আলী, যিনি খুব ইম্পর্টেন্ট একটা স্থাপত্যে জন ছিলেন। বলে ফেলেন দেখি, খান জাহান আলী, যিনি উলুগ খান নামে পরিচিত ছিলেন, উনি কি নির্মাণ করছেন দেখি বলেন? ইয়েস, উনি 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন। ধন্যবাদ। হ্যাঁ, এখানে এই আমলে সবাই শাহ ছিল, মানে নামের আগে ধরেন শাহ। আপনি ধরেন এখনকার যদি, যে ইউনুস ক্ষমতায়, ইউনুস তখনকার যুগের মানুষ যদি থাকতো, উনি একটা ইউনুস শাহ লাগাই দিত। হ্যাঁ, মানে সবাই তখন হচ্ছে শাহ লাগাই দিত, আপনারাও সমানে শাহ লাগাইতে পারতেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এই খান জাহানের হচ্ছে উপাধি হচ্ছে উলুগ খান, আর হচ্ছে খান ই আজম। উনি নির্মাণ করেছিলেন বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ, সোনা মসজিদ, তাও সোনার মসজিদের মধ্যে একটা কাহিনীও আছে, বিবি মেঘনি মসজিদ আর খানজালি ও ঘোড়া দিঘি, এগুলো হচ্ছে নির্মাণ করেন। আপনারা এটাই মনে রাখেন, এটা মনে রাখলেই হবে। হ্যাঁ, 60 গম্বুজ মসজিদটা উনি নির্মাণ করেছেন। এরপর হচ্ছে এ সময় আরেকজন সুলতান আসেন, সুলতান রুকনউদ্দিন বরবকশা। উনি চট্টগ্রামকে আরাকান থেকে পুনরুদ্ধার করেন এবং উনি নির্মাণ করেছিলেন দাখিল দারওয়াজা। এটা হচ্ছে গৌড়ের একটা ইম্পর্টেন্ট স্থাপত্য, দাখিল দারওয়াজা, এতটুকু। রুকনউদ্দিন বরবকশা। এরপর হচ্ছে এই দেখেন, আপনারা যে ইয়ে করতেছেন, ধাম করে শেষ হয়ে যাবে, দেখছেন? টেনশন করেন না, শেষ আর 2-3টা স্লাইড। এরপর চলে আসলো কি, এরপর আসলো হাবশি শাসন। হাবশিটা কি? বর্তমানে যে ইথিওপিয়া, এটার প্রাচীন নাম ছিল হচ্ছে আবিসিনিয়া। এই আবিসিনিয়ার অধিবাসীদের বলা হতো হাবশি, এবং ওদেরকে এই দেশে বিভিন্ন কাজে লাগানোর জন্য দাস হিসেবে কিনে আনা হইতো। এখন এই দাসরা মাঝখান দিয়ে শাসন ক্ষমতা দখল করে ফেলছে, এবং বাংলা 6 বছর এখানে হাবশি শাসন জারি ছিল। এই যে 6 বছর হাবশি শাসন জারি ছিল, টোটাল 4বার বিদ্রোহ হয়েছে, মানে কেউ কাউকে ছাড়বে না, এরকম একটা ব্যাপার, এদের মধ্যেই মারামারি। তো আলটিমেটলি হাবশি শাসন উচ্ছেদ করে সিংহাসনে বসছিল সৈয়দ হোসেন, এবং উনি নাম ধারণ করেন আলাউদ্দিন হুসেন শাহ, এবং তার হাত ধরে কিন্তু আবার হুসেন শাহী বংশ চলে আসে। তাহলে আলাউদ্দিন হুসেন শাহ ছিল সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান, মানে উনি তখনকার যুগের ভিভিআইপি, মানে খুব হিট সুলতান ছিলেন আর কি। উনি কি করছে? উনি হচ্ছে গিয়ে জ্ঞানী গুণী এবং সাহিত্যিকদের পৃষ্ঠপোষক করতেন। এই সময়টাকে বলা হচ্ছে মুসলমান শাসনের স্বর্ণযুগ। ওই সময় উনি অনেক কাজ করছেন। হ্যাঁ, জগৎভূষণ এবং নৃপতি তিলক উপাধিতে ভূষিত হন উনি। তার আমলে বাংলার রাজধানী ছিল একডালা গৌড়। এ সময় শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তাহলে সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান, পৃষ্ঠপোষকতা করলো, মুসলমান শাসনের স্বর্ণযুগ ছিল, জগৎভূষণ নৃপতি তিলক উপাধিতে ভূষিত হন, বাংলার রাজধানী ছিল হচ্ছে এ সময় একডালা বা গৌড়, আর এই সময় কিন্তু শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন। প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট। তার পৃষ্ঠপোষকতায় মালাধর বসু শ্রীমৎ ভাগবত এবং কবীন্দ্র পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন, এবং সুরিকার নির্দেশে এই সময় শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ করেন। আর আলাউদ্দিন হুসেন শাহ তৈরি করেন গোড়ের ছোট সোনা মসজিদ। এটা ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, শ্রীমৎ ভাগবত মহাভারত এই সময় কিন্তু তার আমলে অনুদিত হয়েছিল। হ্যাঁ, বাংলা লিটারেচারের মধ্যযুগে ছিল এগুলো। হ্যাঁ, তাহলে এই সেই ছোট সোনা মসজিদ যেটা আলাউদ্দিন হুসেন শাহ নির্মাণ করেছেন কোথায়? শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে। তাহলে হুসেন শাহের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। এ সময় এটা গোল্ডেন এজ ছিল, আর এ কারণে বাংলার আকবর বলা হয়েছে আলাউদ্দিন হুসেন শাহকে। তো আপনারা এখন বলে ফেলেন, বাংলার আকবর যেহেতু আলাউদ্দিন হুসেন শাহ, বাংলার আলেকজান্ডার কাকে বলা হয়েছে? আলেকজান্ডার আমরা কাকে দেখছিলাম? আলেকজান্ডার যে বলছি ইবনে বতুতাকে, মনে আছে নাকি দেখি? ইয়েস, আলাউদ্দিন খিলজিকে বলছিল। ধন্যবাদ, আপনাদের মনে আছে। আচ্ছা, তাহলে আলাউদ্দিন হোসেন শাহের এই শেষ। এবার আসলাম আমরা হচ্ছে তার ছেলের কাছে, নাসিরুদ্দিন নুসরত শাহ, পুত্র।
উনি কি করছে? বাবা হচ্ছে ছোট সোনা মসজিদ নির্মাণ করছে, আলাউদ্দিন হোসেন শাহ। বাবা ছোট, আর ছেলে কি করছে? বড়, বড় সোনা মসজিদ। এভাবে মনে রাখতে পারেন। এটা নির্মাণ করছে কি 12 দুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ। আবার কদম রসুল ভবন, এটা উনি নির্মাণ করেন। উনি মিঠাপুকুর খনন করেছিলেন বাগেরহাটে। তাহলে উনার তিনটা কীর্তি, একটা হচ্ছে বড় সোনা মসজিদ, কদম রসুল ভবন, আর হচ্ছে মিঠাপুকুর। এই কীর্তিগুলো বা স্থাপত্য থেকে প্রশ্ন আসে। এই সে বড় সোনা মসজিদ। আর বাংলা শেষ যে করে দিছে স্বাধীন মুসলিম শাসক যে ছিলেন, যেটার সাথে আপনাদের লেকচারও শেষ হবে, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। উনি ছিলেন হোসেন শাহী রাজবংশের সর্বশেষ সুলতান। তাহলে এটা হচ্ছে গিয়ে ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাগুলো একসাথে দেওয়া আছে, আপনার মনে থাকার জন্য এটা পড়ে নেবেন। হ্যাঁ, তাহলে 60 গম্বুজ মসজিদ আমাদের খান জাহান আলী। আর যদি শুধু 7 গম্বুজ মসজিদ বলে, এটা আলাদা করে একটু দেওয়া। এটা হচ্ছে উম্মিদ খাঁ শায়েস্তা খান আমলে নির্মাণ করছিলেন, শায়েস্তা খানের ছেলে। ছোট সোনা মসজিদ এটা আলাউদ্দিন হোসেন শাহ, আর বড় সোনা হচ্ছে ছেলে নাসিরউদ্দিন নুসরত শাহ। একটা চাঁপাইনবাবগঞ্জ, আর একটা কিন্তু গৌর মালদহ, বড় সোনাটা। আর বিনোদ বিবির মসজিদ হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এটা হচ্ছে ঢাকা শহরের প্রথম মসজিদ ছিল, ঢাকার নারিন্দাতে। হ্যাঁ হ্যাঁ, শেষ, কষ্টের আর অবসান। এই যে রিক্যাপ আপনাদের। তাহলে আমরা কুইক একটা রিক্যাপ দিয়ে আসি, তাই না? আচ্ছা, তাহলে বাংলায় আমরা দেখছিলাম। তাহলে আমাদের 1204 সালে, হ্যাঁ লালটা বেশি ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু হচ্ছে লিফট টিফট নিয়েন না, কাউট আছে কিন্তু, ঠিক আছে? বাংলায় মুসলমানদের আগমন ঘটলো 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরে। জাতিতে সে তুর্কি। বিহার জয় করলো 1203, বাংলা জয় করলো 1204-এ। এরপর আমরা দেখলাম হচ্ছে কি উনি 1206 সালে আলীবর্দনের হাতে মৃত্যুবরণ করেন। এবং বাংলায় মুসলিম শাসনের সূচনা কিন্তু উনার হাত ধরে হয়। তাহলে উনার যে বংশটা, এটা ছিল হচ্ছে, বা তুর্কি শাসন যেটা, এটা খিলজি বংশ নামে পরিচিত ছিল। তাহলে এই সময় হচ্ছে যেহেতু বাংলায় প্রচুর বিদ্রোহ হতো বাংলাদেশে, ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি এটার নাম দিয়েছিলেন বুলগাকপুর বা বিদ্রোহের নগরী। আর এই যে খিলজি বংশের শাসন ভার যারা গ্রহণ করেছেন, তার মধ্যে ইয়জ খুলজি প্রথম বুঝেছিলেন যে নৌবাহিনীর গোড়াপত্তন আমাদের এখানে করতে হবে। মামলুক শাসন এরপর আসে, যারা দাসদের হচ্ছে মামলুক বলা হয়। তাহলে বাংলার প্রথম তুর্কি শাসক ছিলেন হচ্ছে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ, ওই যে আমাদের ইলতুৎমিশের ছেলে। এর মধ্যে তুগরিল ছিলেন সর্বশ্রেষ্ঠ, এছাড়া বুগরা খান ছিলেন, শামসুদ্দিন ফিরোজ শাহ ছিলেন। 200 বছর আমরা এরপর দেখতে পাই যে ফকরা ক্ষমতা দখল করে ফেলে, ফখরুদ্দিন মুবারক শাহ, যে নিজ নামে কি করে, মুদ্রা জারি করে। এরপর আসে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, যে সমগ্র বাংলাকে একসাথে হচ্ছে কাভার করে, যার উপাধি ছিল শাহী বাঙাল। এ সময় বাংলা সব জনপদ একত্র করে বাঙ্গালা নাম দেন। আর অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসনকর্তা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার সময় থেকে বাংলার অধিবাসীগণ পরিচিত হয় বাঙালি নামে। এরপর আমরা দেখতে পাই একজন মানুষ হিসাব পত্রপত্র বিনিময় করবে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। উনি রচনা করেছিলেন ইউসুফ জুলেখা, তার সময় এটা সম্পন্ন হয়। আর তার যে বর্ণনা, এটা রিয়াজ উস-সালাতিন গ্রন্থে আমরা পাই। এরপর চলে আসে মহারাজা গণেশ, তার ছেলে যদুনারায়ণ। এবং এই জালালউদ্দিন মুহাম্মদ শাহ বা যদুনারায়ণের সময়কাই কিন্তু কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। পরবর্তী ইলিয়াস শাহী বংশ, যেটা ইলিয়াস শাহী যুগের প্রকৃত প্রথম শাসক ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ, তার সময় কিন্তু খান জাহান আলী আসেন। উনার উপাধি ছিল উলুক খান বা খান ই আজম, ইম্পর্টেন্ট। বাগেরহাটে 7 গম্বুজ মসজিদ উনি নির্মাণ করেন। এরপর রুকনউদ্দিন বরবক শাহ দাখিল দরওয়াজা উনি নির্মাণ করেছিলেন। এরপর আসে হাফসি শাসন, যেটা 6 বছর চলে। আলাউদ্দিন হোসেন শাহ এরপর ক্ষমতা দখল করেন। উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান। মুসলমান শাসনের স্বর্ণযুগ ছিল ওই সময়। উনার উপাধি ছিল জগৎভূষণ আর নৃপতি তিলক। আর এ সময় হচ্ছে ওনার পৃষ্ঠপোষকতায় মালাধর বসু শ্রীমদ ভাগবত, কবীন্দ্র পরমেশ্বর মহাভারত, আর শ্রীকরনন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ করেন। আর উনি তৈরি করেছিলেন ছোট সোনা মসজিদ। আর তার ছেলে তৈরি করেছিলেন বড় সোনা মসজিদ, নুসরত শাহ। বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। নুসরত শাহ তাহলে দেখলাম কি বড় সোনা মসজিদ ছাড়াও কদম রসুল ভবন আর মিঠাপুকুর খনন করেন।
বাংলার শেষ যিনি স্বাধীন মুসলমান শাসক ছিলেন ওনার হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, হোসেন শাহী রাজবংশের উনি সর্বশেষ সুলতান ছিলেন। আর এই ঐতিহাসিক ধর্ম স্থাপনা একসাথে দেওয়া আপনাদের সুবিধার্থে। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা?